হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছো? তোমাদের আজকের ক্লাসটা এত বেশি ইম্পর্টেন্ট আর এত বেশি ভাস্ট। আমি সকাল থেকে এখন পর্যন্ত, গতকালকে প্লাস আজকে দুদিন টানা বসা, আমার সমস্ত শরীর ব্যথা হয়ে গেছে। মাত্র গিয়ে তোমাদের স্লাইডটা কমপ্লিট করলাম। এটা অনেক ভাস্ট এবং একই সাথে অনেক ইম্পর্টেন্ট। আমি একটু সময় নিচ্ছি, তোমরা দ্রুত যুক্ত হয়ে যাও। ইনশাল্লাহ 1.5 থেকে 2 ঘন্টার মধ্যে ইনশাল্লাহ ক্লাস শেষ করে দেওয়ার চেষ্টা করব। কারণ আমাদের আন্তর্জাতিক বিষয়ের বিভিন্ন টপিক আমরা অলরেডি পড়ে ফেলেছি, সো ওগুলো নিয়ে আশা করি অনেক বেশি কষ্ট হবে না। বাংলাদেশ বিষয়গুলির কিছু সাম্প্রতিক তথ্য আছে যেগুলা অনেক ইম্পর্টেন্ট। মানে বলা যায় আজকের ক্লাসটা থেকে মিনিমাম 3 থেকে সো ওয়েলকাম টু আওয়ার জিকে সাম্প্রতিক ক্লাস, দ্য মোস্ট অ্যাওয়েটেড অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট ক্লাস, যেখান থেকে আমাদের মেডিকেল পরীক্ষায় 3 থেকে 6টা প্রশ্ন ইনশাল্লাহ কমন পড়া উচিত। মিনিমাম 3টা, ম্যাক্সিমাম 6টা। তার মানে 10-এ যদি 6টাই হয় বা 10-এ যদি 3টাই হয়, তাহলে কি কম? কোনো অংশেই এই ক্লাসটা কিন্তু কম ইম্পর্টেন্ট না। কিন্তু মাত্র 1.5 ঘন্টার ক্লাস, তোমাকে প্রিপারেশন নিতে আরো 1.5 থেকে 2 ঘন্টা লাগবে, একটু প্র্যাকটিস করতে 2 ঘন্টা লাগবে। এই ক্লাসের জন্য 4 ঘন্টা দিয়ে যদি তুমি 3 থেকে 6 মার্ক ক্যারি করতে পারো, এটা কিন্তু অনেক বড় ব্যাপার হবে। তাহলে স্টার্ট করি। প্রথমে আমরা যে কোনো একটা দেশ নিয়ে পড়াশোনা করলে, যে কোনো একটা দেশ, এটা হয় বাংলাদেশ অথবা যে কোনো একটা দেশ নিয়ে পড়াশোনা করার আগে সেই দেশের কিছু প্রাইমারি জিনিস জানতে হয়। সেই দেশটার পরিচিতি সম্পর্কে জানতে হয়, কি কি শিক্ষা ব্যবস্থা, চিকিৎসা ব্যবস্থা কেমন, বিচার ব্যবস্থা কেমন, সেই দেশটার বিভিন্ন সম্পদ, এই রিলেটেড অনেক কিছু আমার দেশটা সম্পর্কে জানতে হয়। আমাদের দেশের পরিচিতি কিন্তু অ্যাকচুয়ালি আর আগের মতো পরিচিতি নাই। আমাদের দেশটা এখন হয়ে গেছে স্বাধীনতা 2.0, যেটাকে আমরা বলি স্বাধীনতা 2.0 বা নবগঠিত বাংলাদেশ। এখানে ট্রিপল স্টার দাও। এখান থেকে নবগঠিত বাংলাদেশ এবং অন্তর্বর্তীকালীন সরকার, আমি 3টা স্লাইড নিয়ে আসছি, 1, 2, 3। এই 3টা স্লাইড থেকে তোমার 100% একটা কোশ্চেন কমন আসা উচিত। এখন সবই তো আল্লাহর হাতে, এজন্য আমি জানি না, তাই 100% বলতে পারছি না, কিন্তু 99% শিওর মোটামুটি ধরা যায় যে এখান থেকে একটা কোশ্চেন কমন আসা উচিত। নবগঠিত বাংলাদেশ বা স্বাধীনতা 2.0, ফার্স্টে শুরু করি। আমাদের এই কাহিনীগুলো আমরা সবাই জানি, এটা আমাদের রক্ত গরম করে দেওয়ার মতন কাহিনী। এবং জাস্ট 6 মাস আগেও আমরা জানতাম না যে আসলে কি হতে যাচ্ছে সামনে। ফার্স্ট আমাদের স্টার্ট হয়েছিল কি দিয়ে? কোটা সংস্কার আন্দোলন দিয়ে। কোটা সংস্কারের আন্দোলনটা প্রথম দিকে কিন্তু একটু শিথিল আন্দোলনই ছিল। এটা একদম শুরু হয়েছে কিন্তু 6 জুন এবং এন্ড হয়েছে 3 আগস্টে। কারণ 3 আগস্ট সেটার কোটা সংস্কারের মধ্যে সীমাবদ্ধ ছিল না, তখন এক দফা দাবি স্টার্ট হয়ে যায়। এ কারণে এটা শুরু 6 জুন এবং শেষ হয় 3 আগস্ট। আমি একটু জুম করে পড়াই, তোমাদের দেখতে সুবিধা হবে। তাহলে 6 জুন শুরু হয়, 3 আগস্ট শেষ হয়। কেন 3 আগস্ট, 5 আগস্ট না? কারণ এর 3 আগস্টে আমরা অসহযোগ আন্দোলনের ডাক দিয়ে ফেলার পরে ওইটা শেষ। এরপরে আসি, এটা শুরু হয়েছিল কি দিয়ে? যে সরকারি চাকরিতে এই যে কোটা সিস্টেম, কোটা মানে নানা দাদা তারা যদি যুদ্ধ করে থাকে তারাও পাবে, এবং দেখা যায় যে পরের জেনারেশনও, নানা দাদার পরের জেনারেশনও হয়তো, মানে 4th জেনারেশন পর্যন্ত হয়তো পেতে পারতো। এরকম একটা ফালতু কোটা সিস্টেম 2018-তে এটা একবার সংশোধিত হয়েছিল। এরপরে এই কোটা সিস্টেমটা আর সংশোধিত হয় নাই। এটার সংস্কারের জন্য একটা দাবি, খুবই ছোট একটা কোটা সংস্কার আন্দোলন ছিল। সেখানে ইনক্লুড হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সেই আন্দোলনটা ছাড়াও আরেকটা আন্দোলন আছে যেটা স্পেশালি সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন, সেটা হচ্ছে বৈষম্য বিরোধী, মানে ছাত্রছাত্রীদের আন্দোলন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলে। মানে আমরা ভাই কোনো রাজনীতির সাথে জড়িত না, আমাদেরকে আপনার রাজনীতির মধ্যে ঢুকায়েন না। আমরা হচ্ছে শিক্ষার্থীদের, আমরা ছাত্রদের বৈষম্য
ভাঙার একটা আন্দোলন করছি। এইটা গঠিত হয় হচ্ছে 1 জুলাই, তার মানে প্রায় 1 মাস পরে এটার গঠনের সিদ্ধান্ত হয় 1 জুলাই। যেহেতু 1 মাস হয়ে গেছে, কোনো সংস্কারের কোনো কিছু বালাই নাই, তো 1 জুলাই এটার জন্য আন্দোলনটা তৈরি করা হয়, গঠন করা হয় সংগঠনটা। এরপর এটার নেতৃত্ব, এটা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে টিমটা, তারা কিন্তু 2টা যুদ্ধের নেতৃত্ব দেয় বা 2টা আন্দোলনের নেতৃত্ব দেয়। এই কোটা সংস্কার আন্দোলনটার চলমান নেতৃত্ব দেয়, এবং এই ছাত্র আন্দোলনের কারণেই কিন্তু কোটা সংস্কারটা এত স্মুথলি গিয়েছে। আরেকটা আন্দোলন, সেটা আগস্টের 3 তারিখে হয় অসহযোগ আন্দোলন, যেটাকে আমরা বলি কিন্তু একটা নিউ গণ অভ্যুত্থান, স্বাধীনতা 2.0 এর গণ অভ্যুত্থান। তাহলে এটা কিন্তু ইকুয়ালি ইম্পর্টেন্ট একটা ব্যাপার। এখানে কে কে সমন্বয়ক ছিল আমরা নামগুলা বলতে চাচ্ছি না, কারণ এই নামগুলো আমরা সবাই জানি, এটা আমরা সবাই জানি। আশা করি এরকম প্রশ্ন আসবে না যে সমন্বয়ক কোন সমন্বয়ক, এটা প্রশ্ন আসবে না। আসতে পারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কবে গঠিত হয়, কোন কোন আন্দোলনের নেতৃত্ব দেয়, এই প্রশ্ন আসতে পারে। নারী সমন্বয়ক কারা ছিল, এটা একবার রিডিং দিয়ে দিবা, আমি অতিরিক্ত কথা বলতে রাজি না। কারা কারা শহীদ হন, এক্ষেত্রে একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। আমার লাস্ট রান ব্যাচে কিন্তু আমি পরীক্ষায় প্রশ্নটা দিয়েছিলাম। আন্দোলনের প্রথম শহীদ কবে মৃত্যুবরণ করে? আবু সাইদ 16 জুলাই 2024। এবং এইটা হচ্ছে আমাদের আন্দোলনটাকে মূলত পিছন দিকে আগুন দিয়ে দিছে, এই মৃত্যুটা। আবু সাইদ মারা না গেলে আমার মনে হয় না আমাদের এই আন্দোলনটা এত জোরালো কখনোই হইতো। আবু সাইদ 16 জুলাই 2024 মারা যায়, এবং এর মাধ্যমে তার যার যায় তার সে জানে, তাই না? তার তো গেলগা সব, কিন্তু সে কিন্তু আমাদেরকে একটা স্বাধীনতা 2.0 দিয়েছে। এটা রংপুরের একজন শিক্ষার্থী। এছাড়া দ্বিতীয় শহীদ আছেন ওয়াসিম আকরাম। মুগ্ধ, যে খুব ফেমাস বা হচ্ছে একটা খুব ইম্পর্টেন্ট একটা ব্যক্তিত্ব ছিল, 18 জুলাই অর্থাৎ 2 দিন পর মারা যায়। এছাড়া ফারহান ফাইয়াজ রেসিডেন্সিয়াল মডেল কলেজের ছাত্র, শহীদ হয়। এরকম আরো অনেকেই শহীদ হয়, সবার নাম তো আর বলে শেষ করা যাবে না। মোট এটা সেপ্টেম্বরের তথ্য অনুযায়ী 1581 জন মোট শহীদ হয়। তা আমার জানার দরকার এখান থেকে কি কি, এই স্লাইডের প্রথম অংশে আমি কি কি জানবো, আমি এগুলো রেড করে দিব, চিন্তা করো না, রেড কালার করে দিব। তারপর দেখো জুলাই স্মৃতি ফাউন্ডেশন, খুব ইম্পর্টেন্ট। এই স্মৃতি ফাউন্ডেশনে যারা মারা যায়, সহজ কথা, আমার কথাটা আগে শুনো, সেটা হচ্ছে এই যে গণহত্যায় যারা মারা যায়, যারা আহত হয়, এদেরকে মানে তোমার এদের জন্য একটা ফান্ড, হ্যাঁ, তো যারা মারা যায় তাদের পরিবারদেরকে সম্ভবত 5 লাখ টাকা, আর যারা আহত তাদের পরিবারকে সর্বোচ্চ 1 লাখ পর্যন্ত করে দেওয়া হয় এই ফান্ডের মাধ্যমে। এটা জুলাই স্মৃতি ফাউন্ডেশন 10 সেপ্টেম্বর, মানে আমাদের আগস্টের ঘটনার পরে সেপ্টেম্বরের 10 তারিখে গঠিত হয়, এবং এটা সভাপতি ইউনুস এবং সাধারণ সম্পাদক সার্জিস, আর মুগ্ধর ভাই স্নিগ্ধ, যে সে হচ্ছে এটার তোমার প্রধান নির্বাহী কর্মকর্তা ছিল। তো ওটা এত ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট লাইন হচ্ছে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদককে সার্জিস আলম, এটা কিন্তু ইম্পর্টেন্ট লাইন। কেন হয়েছে এটাও ইম্পর্টেন্ট লাইন, এবং 10 সেপ্টেম্বর এটা হয়। আচ্ছা, আমি একটু পরে আবার দেখাই দিচ্ছি। আমার স্লাইড হচ্ছে 21টা না, সরি, মনে হয় 20টা স্লাইডের প্রত্যেকটা স্লাইড থেকে আমি 5টা 6টা ইম্পর্টেন্ট লাইন বলে দিব তাদের জন্য যারা বেশি পড়তে ইন্টারেস্টেড না, কিন্তু শুনলে অলমোস্ট পড়া হয়ে যাবে। জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনটাকে আমি তোমাকে একটু বলি। এমনিও ইউনুসের সাথে দেখবা জাতিসংঘের খুব ভালো সম্পর্ক, আমি কয়েকটা পয়েন্ট বলবো, জাতিসংঘ আর ইউনুসের ভালো সম্পর্ক আছে। ঠিক এরকমই এই ইউনুসের সাথে জাতিসংঘের একটা জিনিস কি, OHCHR এটা একটা মানবাধিকার সংগঠন, ঠিক আছে, মানবাধিকার সংস্থা। এর হাই কমিশনার যে আছে তুর্ক, তাকে হচ্ছে ইউনুস রিকোয়েস্ট করে যে আমাদের যে এই আমাদের যে এরকম হত্যা বা এরকম অনেক গণহত্যাই তো, তাই না, গণহত্যা যে হয়েছে, এটার হচ্ছে একটা মিশন আপনারা পাঠান বাংলাদেশে। এর কারণে ওনার রিকোয়েস্টের পরে 16 সেপ্টেম্বর গিয়ে OHCHR থেকে দ্বিতীয় দফা জাতিসংঘ ফাইন্ডিং মিশন পাঠায়। দ্বিতীয়বার কেন? কারণ
প্রথম এটা তো স্বাধীনতা 2.0, স্বাধীনতা 1.0 একবার মিশন ওরা পাঠাইছিল। এরপর আবার ওরা বেসিক্যালি কাজ করে কি, কারা মারা গেছে এগুলো সব সব তথ্য নথিভুক্ত করা, জাতিসংঘকে জানানো, এভরিথিং। আর্ট অফ ট্রায়াম্ফ, এই যে আমরা এত এত গ্রাফিতি দেখলাম, এটাকেই বলে আর্ট অফ ট্রায়াম্ফ। এটাকে এত গ্রাফিতি হয়েছে যে ঢাকা গ্রাফিতি রাজধানী হয়ে যায়। এটা জাস্ট এমনি জেনে রাখো, এখান থেকে কোয়েশ্চেন আসার কথা না। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন, এটা খুব ইম্পর্টেন্ট। এই যে শেখ হাসিনা যে এখনো পলাতক, কোথায় আছে সে? ইন্ডিয়াতে আছে। ইন্ডিয়া তাকে রাখতেছে, ভালো কথা। এখন হচ্ছে তাকে সে কিন্তু আমাদের দেশের জন্য কিন্তু এখন সে একজন আসামি। তার বিরুদ্ধে কিন্তু গ্রেফতারের আদেশও দেওয়া আছে। 17 অক্টোবর 2024 এটার আদেশ দেওয়া হয়েছে। কিসের মাধ্যমে? আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে। প্রথমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সে নিজেই গঠন করছিল, কেন? তার বাবার বিচার কার্য করার জন্য। এরপরে এখন আবার অন্তর্বর্তীকালীন সরকার এই অপরাধ ট্রাইব্যুনালটাকে পুনর্গঠন করে এবং এর মাধ্যমে শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারের পরোয়ানা করা হয়, জারি করা হয়। তাহলে এটাও ইম্পর্টেন্ট। ওকে, তাহলে আমি একটা স্লাইড কিন্তু পড়ায় ফেলছি, একটু আমি তোমাদেরকে এখান থেকে ইম্পর্টেন্ট লাইনগুলো দাগাই দেই। সেটা হচ্ছে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ভেরি ইম্পর্টেন্ট। আমি তোমাদেরকে লালটারি পিডিএফ দিব, চিন্তা করো না, ভেরি ইম্পর্টেন্ট। নেতৃত্ব দেয়, ভেরি ইম্পর্টেন্ট। আমি কয়টা লাইন দাগাবো দেখবা, গুনে গুনে 5টা লাইন দাগাবো। এই যে আবু সাইদ প্রথম শহীদ মারা যায় কবে, তারিখটা খুব ইম্পর্টেন্ট। তারপর এখান থেকে এই 2টা লাইন ইম্পর্টেন্ট। আর লাস্টে অপরাধ ট্রাইব্যুনাল, অপরাধ ট্রাইব্যুনালে যে শেখ হাসিনার বিরুদ্ধে একটা মামলা হয় এবং অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন। তাহলে এই কয়েকটা লাইন এখান থেকে পড়তে হবে, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা এই কয়েকটা লাইন পড়বই, মাস্ট। মানে আপু একটা স্লাইড পড়ায় ফেলছে, মানে এই কয়েকটা লাইন মাস্ট মনে রাখতেই হবে। চলে আসি আরেকটা স্লাইডে। এটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট একটা লাইন, একটা স্লাইড। এখানে আমাদের বিভিন্ন শব্দ আমি সিরিয়ালি আনানোর চেষ্টা করেছি, যে বিভিন্ন শব্দ অনেক ফেমাস হয়েছিল তখনকার টাইমে, জুলাই আর আগস্টে। সেই দিন সেই ওয়ার্ডস গুলা, এগুলো আমরা সবই জানি। আমরা যারা এই তোমরা আরো বেশি জানো, কারণ তোমরাই তো মেইন ছিলা। তোমাদের মানে এটা তো ছাত্র আন্দোলন বেসিক্যালি করছে মনে হয় 24, আমার কাছে যেটা মনে হয়। তো তোমরা তো আরো বেশি অ্যাক্টিভ ছিলা, তো এজন্য তোমাদের এই লাইনগুলোর সাথে তোমরা বেশি পরিচিত, বেশি কষ্টও করতে হবে না। গণপদযাত্রা প্রথমে স্টার্ট হয়েছে, আমরা দাবি আদায়ের জন্য পদযাত্রা করলাম সবাই মিলে, তাহলে এটা গণপদযাত্রা হয়ে গেল। ঢাকায় হয়েছে, ঢাকায় তারা রাষ্ট্রপতি বরাবর, যেহেতু প্রধানমন্ত্রী কিছু করতেছে না, রাষ্ট্রপতি বরাবর আমরা স্মারকলিপি দিয়েছিলাম। কবে হয়েছে? 14 জুলাই। বাংলা ব্লকেট, বাংলা ব্লকেট মানে হচ্ছে শিক্ষার্থীরা মানে কোনোভাবেই তোমার হচ্ছে ক্লাস পরীক্ষা সবকিছু বর্জন করে দেয় এবং অবরোধ স্টার্ট করে। বাংলা ব্লকেট, কমপ্লিট শাটডাউন। কিরে ভাই, আমরা বাংলা ব্লক করলাম, গণপদযাত্রা করলাম, স্মারকলিপি দিলাম, কারো কোনো টনক নড়ে না, যাই কমপ্লিট শাটডাউন করে দিই, সর্বাত্মক অবরোধ, কিচ্ছু চলবে না। কিন্তু এখানে কি কি চলতেছিল? আমরা কিন্তু ঠিকই অ্যাক্টিভ ছিলাম। আমাদের কলেজ, আমাদের মেডিকেল কিন্তু মানে হসপিটাল তো অ্যাক্টিভ ছিল। তাহলে হাসপাতালগুলা খোলা ছিল, শুধু গুরুত্বপূর্ণ কিছু কার্যালয় মনে হয় খোলা ছিল, এছাড়া সর্বাত্মক অবরোধ ছিল। এটা ডিজিটাল ক্র্যাকডাউন করেছে কে? এটার নাম সবাই জানি না, পলক করছে। সে করলো কি? ইন্টারনেট, সামাজিক যোগাযোগ মাধ্যম স্লো করে দিছে। হায় রে, ইন্টারনেট নাই, কেমন যে লাগতো। 3-4 দিন এরকম, 3-4 দিন না, মনে হয় আরো বেশি ইন্টারনেট ছিল না। ব্লক রেড, রেড মানে কি? রেড হচ্ছে যেমন তোমার পুলিশরা কি করে, বিভিন্ন জায়গায় রেড দেয় না, তোমার হচ্ছে বারে, তারপর হোটেলে এরকম রেড দেয় না, এরকম ব্লক রেড হচ্ছে বাসা বাড়িতে রেড। কি করছে ওরা? আমাদেরকে অপরাধী মনে করে পুলিশরা কি করছে, পুলিশরা বাড়িতে গিয়ে গিয়ে ঘেরাও তল্লাশি করে মানুষজনকে নিয়ে আসতেছিল। এটা ব্লক রেড, কিন্তু খুবই ভয়ানক ছিল এই জিনিসটা, কিন্তু আমাদের সাধারণ আমজনতারা খুব ভয় পাইছে। মার্চ ফর জাস্টিস, এই মার্চ কিন্তু মার্চ মাস না, এই মার্চ হচ্ছে ওই যে একসাথে মার্চ করে, একসাথে
পদ একসাথে পদযাত্রা করে যেটা, এটা হচ্ছে এই মার্চ ফর জাস্টিস। 31 জুলাইয়ের কর্মসূচি এটা ছিল, খুব ইম্পর্টেন্ট। 31 জুলাইয়ের কর্মসূচি মার্চ ফর জাস্টিস। রিমেম্বারিং আওয়ার হিরোজ, এটাও খুব ইম্পর্টেন্ট। এখানে 1 আগস্ট যারা মারা যায় তাদেরকে চিন্তা করে তাদের মৃত্যুর বিচার চেয়ে দাবি করা হয়। দ্রোহযাত্রাটা করে কি শিক্ষকরা, সব নাগরিক সমাজরা, শিক্ষকরা দ্রোহযাত্রা করে যে অন্যায়ের বিরুদ্ধে। তারাও এবার মানে এতদিন পরে অন্যায়ের বিরুদ্ধে টনক নড়ছে, দ্রোহযাত্রা 1 আগস্ট। এর আগে কিন্তু আমাদের কাহিনী কিন্তু জুলাই থেকে শুরু হয়ে গেছে। তারপর দেখো অসহযোগ আন্দোলন, এটাতে ট্রিপল স্টার লাগাইতে পারবা, দ্যাট ইম্পর্টেন্ট ইট ইজ, ঠিক আছে? ট্রিপল স্টার লাগাইতে পারবা। অসহযোগ মানে হচ্ছে আমরা কোনোভাবেই সরকারকে কোনো রকম সাহায্য করব না, তোমার যা মন চাই করো, আমরা তোমাকে সাহায্য করব না। 3 আগস্ট থেকে এটা শুরু হয়, 4-5 আগস্ট পর্যন্ত, 5 আগস্টে গিয়ে এটা থামে বেসিক্যালি। 1 দফা আন্দোলন, তখন ওই যে 1 দফা আন্দোলন, সরকারের পতন, এটা কিন্তু এই অসহযোগ আন্দোলনের মাধ্যমে স্টার্ট হয়। খুবই ফাস্ট, মানে এখনো চিন্তা করলে একটা স্বপ্নের মতো আর কি। মার্চ টু ঢাকা, এরপর 5 আগস্ট ঢাকায় যে আসার ডাক দেয়, এটা এই 5 আগস্টের দিনই তো শেখ হাসিনা কিন্তু পালায় যায়। 5 আগস্ট কি হয়, সবাই মিলে ঢাকায় আসো। আমার এখনো মনে আছে, আমি হচ্ছে আমরা বের হব, মানে বের হব তো প্রথমে হচ্ছে আমি আর আপু বের হইতেছি না, প্রথমে আমার দুলাভাই সাদা পোড়া বের হচ্ছে। তো আমার মনে আছে ওকে আমি ব্যাগের মধ্যে জায়নামাজটাও দিয়ে দিছি, যে জায়নামাজ বুকের মধ্যে দিয়ে রাখবা যদি কিছু হয়। তো দ্যাট হাউ মানে ইম্প্যাক্টফুল দ্য ডে ওয়াজ, এত বেশি ইম্প্যাক্টফুল ছিল যে এরকম একটা ঘটনা ঘটছে, আমি জায়নামাজ দিয়ে দিচ্ছি যে যদি বাই চান্স কিছু হয়। কারণ কেউ তো জানতো না শুরুতে যে অ্যাকচুয়ালি আসতেছে, পরে না 12টা 12:30টার দিকে মোটামুটি বুঝা গেছে। 36 জুলাই, এই 36 জুলাই হচ্ছে 31-এর পরে আরো 5টা দিন, 5 আগস্টকে 36 জুলাই বলা হয়। জুলাইটাকে কন্টিনিউ রাখে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা, এবং শেখ হাসিনা পদত্যাগ করলে সেটাকে স্বাধীনতা 2.0 বা দ্বিতীয় স্বাধীনতা বলা হয়। রেজিস্ট্যান্স উইক, এই রেজিস্ট্যান্স উইক হচ্ছে একটা সপ্তাহ ধরে চলে বিভিন্ন কর্মসূচি। কি কর্মসূচি? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারাই এই বিভিন্ন কর্মসূচি করে, যে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হচ্ছে দাবি নিয়ে, যে আমাদের মানে আছে না যে একটা কোন রকম প্রতি বিপ্লব যেন না হয়, হ্যাঁ, বিপ্লবের উল্টা যেন না হয়, এটার খেয়াল করে এই রেজিস্ট্যান্স উইকটা করা হয়। আর শহীদি মার্চ, এটা হচ্ছে স্বৈরাচার সরকার পতনের 1 মাস পূর্তি উপলক্ষে শহীদদের স্মরণে একটা পদযাত্রা হয়, শহীদি মার্চ। 1 মাস পরে মানে 5 সেপ্টেম্বরে হয় এটা। তাহলে এই গেল হচ্ছে তোমার মোটামুটি ইম্পর্টেন্ট কথাবার্তা। অসহযোগ আন্দোলন, মার্চ ফর জাস্টিস, আমি এখন রেড করে দিচ্ছি কোনগুলো ইম্পর্টেন্ট। এবং নিচে 2টা কথা আছে দেখো, জেনজি। জেনজি হচ্ছে আমার থেকে শুরু হয় আর কি, মেইনলি আমরা জেনজি আন্ডারে পড়ছি, আমি কোন রকমের জেনজিতে ঢুকছি, আর তোমরা তো জেনজি। তারপর হচ্ছে redjuly.live, এটা একটা ওয়েব পোর্টাল, এটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা করে। redjuly.live, এই যে আহত, নিহত, গুম সবার জন্য হচ্ছে, সবার তথ্য রাখার জন্য এই redjuly.live-টা হয়। তাহলে এখানে অসহযোগ আন্দোলন ইম্পর্টেন্ট, 36 জুলাই ইম্পর্টেন্ট, মার্চ ফর জাস্টিস ইম্পর্টেন্ট। আমি 3টা লাইন জাস্ট দাগাইলাম, কিছু হইলো বলো? এত কম, 2টা স্লাইড শেষ আর মাত্র 5টা 6টা লাইন দাগাইছি। ছি ছি ছি, তাই না? এত কম দাগাইলাম, এর মধ্যে আবার বলে কমনও আসতে পারে। তারপর দেখো অন্তর্বর্তীকালীন সরকার, এই জায়গায় অনেক কথাবার্তা আছে, সব লাগবে না, আমি যেগুলা দাগাই দিব ওগুলা পড়লেই মোর দেন ইনাফ। প্রথমে অন্তর্বর্তীকালীন সরকার বোঝার আগে আমাদেরকে তত্ত্বাবধায়ক সরকার বুঝতে হবে। কেন বুঝতে হবে? কারণ আমি নিজেই এটা বুঝতাম না, সত্যি কথা। আমি লাইক এনি কাইন্ড অফ পলিটিক্স বলো বা হচ্ছে বিচার ব্যবস্থার এভরিথিং, সবকিছুতে আমি একটু স্লো, আমি এগুলো একটু কম বুঝি। তো হ্যাঁ, ক্লাস রেকর্ডেড থাকবে ইনশাল্লাহ, এটা আমরা ইউটিউবেও ইনশাল্লাহ আপলোড দিয়ে দিব। কিন্তু ক্লাস লাইভ করতে যে মজা, তার রেকর্ডেড করে তো তুমি মজা পাবে না। তারপর দেখো, তো অন্তর্বর্তীকালীন সরকারটা বোঝার আগে আমরা তত্ত্বাবধায়ক সরকারটা বুঝি। এটা হচ্ছে
মনে করো একটা সরকারের দায়িত্ব শেষ, কোনো কারণে নির্বাচন হলো না, আরেকটা সরকার আসার আগ পর্যন্ত মাঝে যে একটা সরকার রাষ্ট্র বা এক রাষ্ট্র পরিচালনা করার জন্য দায়িত্ব নেয়, সেটা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার। ঠিক আছে, এই তত্ত্বাবধায়ক সরকার কিন্তু প্রথম হচ্ছে গিয়ে স্বৈরাচার এরশাদের সময় আসছিল, নির্বাচন হয় নাই, এরশাদও একনায়কতন্ত্র, শেখ হাসিনার মতো কিন্তু এরশাদও কিন্তু একনায়কতন্ত্র। যে দেশের যে দেশেরই মেইন একনায়কতন্ত্র করতে যায় সে দেশের ওই নেতাই মারা খায়। বাশার আল আসাদ মারা খাইলো, শেখ হাসিনা মারা খাইলো, এরশাদও ওই টাইমে মারা খাইছিল। স্বৈরাচার এরশাদ সরকারের পতনের মাধ্যমে জাতীয় সংসদ নির্বাচন পরিচালনার জন্য একটা অস্থায়ী সরকার হয়, এটাকে কি বলে? তত্ত্বাবধায়ক সরকার। তাহলে তোমরা বলতে পারো অন্তর্বর্তীকালীন সরকার কি? তত্ত্বাবধায়কেরই একটা টাইপ হইতেছে অন্তর্বর্তীকালীন সরকার। অন্তর্বর্তীকালীন সরকার হচ্ছে সরকারটারে পতন করে ফেললাম এবং গণভোটের, মানে একটা সরকার পুরো একটা রাষ্ট্রের গণভোটের কারণে পতন হয়েছে, এরপরে আরেকটা সরকার আসার আগ পর্যন্ত মাঝে রাষ্ট্র পরিচালনার জন্য যাকে দায়িত্ব দেওয়া হয় সেই সরকারটাকে বলে অন্তর্বর্তীকালীন সরকার। এটা কি ক্লিয়ার? বুঝতে পারছো? আচ্ছা, এখন স্বাধীন বাংলাদেশের প্রথম অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু এটা। স্বাধীন বাংলাদেশের যদি চিন্তা করো, প্রথম অন্তর্বর্তীকালীন, এটাকে তত্ত্বাবধায়ক বলবো আর এটাকে হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার বলবো, কারণ এখানে তত্ত্বাবধায়ক সরকার ছিল ওই টাইমে। ওই টাইমে সংসদে তত্ত্বাবধায়ক সরকার বলে একটা এআই ছিল, সংশোধনী ছিল, কিন্তু এটা তো বাতিল করে দেয় শেখ হাসিনা এসে, এ কারণে এটা আমরা অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে বলবো। সেনাপ্রধান কে ছিল তখন? ওয়াকারুজ্জামান। ওয়াকারুজ্জামান কিন্তু শেখ হাসিনার আত্মীয়। তারপরেও এখন কি করবে, আর যেহেতু দেশের মানুষ চায় না, সে ওয়াকারুজ্জামান অন্তর্বর্তীকালীন সরকার গঠনের নির্দেশ দেয়। শাহাবুদ্দিন ছিল তখন রাষ্ট্রপতি, এখনো সেই শাহাবুদ্দিনই রাষ্ট্রপতি। জাতীয় সংসদকে বিলুপ্ত করতে হবে কিন্তু। এই যে এটা নিয়ে সাইদ আব্দুল্লাহর এত ভিডিও, হায় 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 হায়, আবার শেখ হাসিনা চলে আসতেছে, হচ্ছে তোমার অন্তর্বর্তীকালীন সরকার তো লিখিত নেয় নাই, সে জাতীয় সংসদ বিলুপ্ত হয় নাই, এরকম অনেক টেনশন ছিল না? তাহলে জাতীয় সংসদ বিলুপ্ত হয় কিন্তু 6 আগস্ট। 5 আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের ডাক দেয় আর 6 আগস্ট জাতীয় সংসদ বিলুপ্ত করে। কাগজপত্র ঠিক আছে কিনা আল্লাহ মাবুদি জানে। অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয় কবে? 8 আগস্ট। ঠিক আছে, 2টা দিন তো সময় লাগবে। 8 আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়। এক্ষেত্রে অবশ্যই দেখতে হবে টোটাল ডক্টর ইউনুস সহ 24 জন, একজন মারা যায়, এ কারণে 24 হয়েছে, যেহেতু ডক্টর ইউনুস সহ না হলে 25 হতো, একজন মারা যায়। পুরুষ 21, নারী 4, এবং এই 24 জনের মধ্যে 2 জন হচ্ছে সমন্বয়ক, আসিফ নজরুল আর আসিফ মাহমুদ আর নাহিদ ইসলাম। এই 2 জন হচ্ছে কে? সমন্বয়ক। তাহলে তাদের 2টা অবশ্যই পড়তে হবে। একজনকে পলক বানাই দিছি, ডাক টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি, আর আরেকজনকে হচ্ছে পাপন বানাই দিছি, ঠিক আছে, যুব ক্রীড়া মন্ত্রণালয়। তাহলে এই ওদের 2 জনেরটা জানতে হবে। এছাড়া আর কি কি জানতে হবে? দেখো, এটা কিন্তু আমি তোমাদেরকে লাস্ট রান ব্যাচে পরীক্ষাতে দিয়েছিলাম যে নারী সমন্বয়ক কয়জন? 4 জন। এটা কিন্তু ইম্পর্টেন্ট। নারী সমন্বয়ক কয়জন? 4 জন। নামগুলো জাস্ট জানতে পারো, রিজওয়ানা হাসান, কারণ অপশনে আসতে পারে কে নারী সমন্বয়ক না, বা কে নারী সমন্বয়ক, এরকম অপশনে আসতে পারে। তো নাম 4টা একটু জেনে রাখবা, রিজওয়ানা হাসান, ফরিদা আক্তার, নূরজাহান বেগম, তারপর হচ্ছে আরেকজনকে শারমিন মুর্শিদ, এই 4 জন। ঠিক আছে, এখন কার কার কাজ জানা থাকতে হবে। দেখো, আমাদের আইনমন্ত্রী আসিফ নজরুল। একটা কথা, আমি এত ভাগ বাটোয়ারাতে যাব না ভাই, আমার একটা যেটা দিয়ে মনে রাখা সম্ভব সেটা দিয়ে আমি মনে রাখার চেষ্টা করব। স্বরাষ্ট্র, পররাষ্ট্র, সংস্কৃতি দেখছো মোস্তফা সরোয়ার ফারুকিকে দিছে, স্বরাষ্ট্র, পররাষ্ট্র, কয়েকটা পড়লাম। আর এই 1, 2, 3, 4 ফিমেলদের গুলো একটু পড়লাম। সাথে দেখো শিক্ষা মন্ত্রণালয় কার দায়িত্বে আছে একটু জানতে হবে না? শিক্ষা মন্ত্রণালয় আর সড়ক পরিবহন মন্ত্রণালয়। এই কয়েকটা জিনিস যদি পড়তে চাও পড়তে পারো, বাট ইম্পর্টেন্ট এগুলাও না। ইম্পর্টেন্ট হচ্ছে আসিফ মাহমুদ আর নাহিদ ইসলামেরটা। এই 2টা খুবই ইম্পর্টেন্ট।
এই যে নারী সমন্বয়ক 4, পুরুষ 21, এটা খুব ইম্পর্টেন্ট, সমন্বয়ক 2 জন। কবে সরকার গঠন হয় এবং শাহাবুদ্দিন কবে জাতীয় সংসদ বিলুপ্ত ঘোষণা করে, এই লাইনগুলা ইম্পর্টেন্ট। তাহলে আমি ইম্পর্টেন্টের মধ্যে কিন্তু খুবই শর্ট করে দিছি। এছাড়া তোমার যদি জানতে মন চায় আইন, স্বরাষ্ট্র, পররাষ্ট্র এবং শিক্ষা, এই কয়েকটা জিনিস তোমরা জানা থাকলে জানতে পারো। তাহলে আমি কি অনেক বেশি দিছি? আমি কি পড়া অনেক কঠিন করছি? একটা স্লাইড পড়াইতেছি আর কয়েকটা লাইন পড়াচ্ছি, তাই না? আন্তর্জাতিকের বেশিরভাগই পড়া আছে, সো ডোন্ট ওয়ারি। আন্তর্জাতিক যারা আমার, আচ্ছা তোমাদের মধ্যে কারা কারা আমার আন্তর্জাতিক ক্লাসগুলা করছো, অনেস্ট রিভিউ দাও তো। এখন আসি অর্থনীতিতে। আগেই আমি একটা কথা বলে ফেলি, বাজেট, অর্থনীতি এই থেকে প্রশ্ন আগে আসতো, লাস্ট 5-6 বছরে খুব কমন না। তার মানে কি আপু পড়বো না? না রে বাবা, পড়বি, বাট যেটুকু না পড়লেই নয় সেটা পড়বি, বেশি প্রেশার দেওয়ার দরকার নাই। জনসংখ্যা বৃদ্ধির হার আমি গত কয়েক সমীক্ষা ধরে দেখতেছি 1.33%, বাড়েও না কমেও না, আল্লাহ জানে কি হয়েছে এটার। অর্থনৈতিক সমীক্ষা 2024, হ্যাঁ, সেটার জনসংখ্যা বৃদ্ধির হারটা দেখবা, বাজেটের জিডিপি প্রবৃদ্ধির হার দেখতে হয়। আমাদের দেশের কিন্তু, নতুন দেশের কিন্তু রিজার্ভ বেড়েছে, এখন মনে হয় রিজার্ভ 24%। এটা কিন্তু ভালো, আমাদের রিজার্ভ কিন্তু একেবারে শূন্য করে দিয়ে গেছিল শেখ হাসিনা। এখন কিন্তু আমাদের দেশে ওই যে মানুষরা রেমিটেন্স দিচ্ছে, সবকিছু মিলায় বাড়তেছে। তাহলে খালি জিডিপির হারটা পড়লাম আর জনসংখ্যা বৃদ্ধির হার পড়লাম, বাস? হ্যাঁ বাস। পড়তে হবে এই নিচের কথাগুলা, এই নিচের লাইনগুলা পড়তে হবে। আমাদের দেশের মানুষকে দেখবা যে কাজ করার জন্য সৌদি আরব যায়, কেন? কারণ সৌদি আরব অনেক মানুষ নেয়, আর বাংলাদেশি তো নেয় বেশি। বেশিরভাগ তোমার যারা একটু লোয়ার মিডল ক্লাস ফ্যামিলির আছে চেষ্টা করে সৌদি আরবে চলে যাওয়ার। সৌদি আরবে চলে গেলে ওখানে, আমরা সৌদিতে যখন গেছি দেখি প্রচুর বাঙালি কাজ করতেছে। তাহলে সবচেয়ে বেশি জনশক্তি কিন্তু মানুষ, নারী জনশক্তি, পুরুষ জনশক্তি দুইটাই সবচেয়ে বেশি রপ্তানি হয় কোথায়? সৌদি আরবে। মানে সবচেয়ে বেশি মানুষ বিদেশ যায় কাজ করার জন্য সৌদি আরবে, সহজ কথা। রেমিটেন্সও তাহলে কি আরব আমিরাত থেকে আসবে, কাছাকাছি সৌদিতে যায়, চলে আসে আরব আমিরাতে। সবচেয়ে বেশি আরব আমিরাতে অনেক কাজের স্কোপ বেশি, সবচেয়ে বেশি রেমিটেন্সও আসে এখান থেকে। সবচেয়ে বেশি বিনিয়োগ আমাদের সাথে করে কে? যুক্তরাষ্ট্র। এই 3টা লাইন খুবই ইম্পর্টেন্ট। আর বৃহত্তম নৃগোষ্ঠী তো চাকমা আমরা জানি, সেকেন্ড মারমা, থার্ড ত্রিপুরা, এটাও জানা থাকতে হবে। আমাদের দেশের সাক্ষরতার হার 77%, কেমনে এত বেশি আমি জানি না, 77% কিন্তু অনেক বেশি। আর আয়ু 72, মানে এখন আমার মনে হইতেছে দেশের আয়ুকাল কিন্তু কমছে। 72.8 ছিল, এর আগে পড়াইতাম 73, এখন হয়ে গেছে 72.3, কমছে কিন্তু। এইখানে একটা ছক এনেছে, এটা রিডিং দিতে পারো, এটা আশা করি আসবে না। কোন জেলায় বেশি, এটা যদি একটু আসতে পারে। জনসংখ্যা অবশ্যই আমরা জানি ঢাকাতে সবচেয়ে বেশি, বরিশালে সবচেয়ে কম। সাক্ষরতার হার আবার পিরোজপুরে বেশি, জামালপুরে কম। জাস্ট মনে রাখতে চাইলে সাক্ষরতারটা মনে রাখতে পারো, পিরোজপুর, জামালপুর। কোন এক সালে জানি এটা আসছিল যে সাক্ষরতার হার কোন জেলায় সবচেয়ে বেশি। সো এই জন্য আর কি বললাম, না আদারওয়াইজ দরকার নাই। বিসিএস এ সম্ভবত আসছে এটা, এখান থেকে বিসিএস এ প্রশ্ন আসছে, মেডিকেলে আসার চান্স খুব কম। এবারে যেটা খুব ইম্পর্টেন্ট, বিচার ব্যবস্থার মধ্যে আমি একটা জিনিস আনছি, দেখো। রাষ্ট্রপতিকে শাহাবুদ্দিন বেটা এখনো আছে, চুপ্পু আর কি। বিচারপতিকে, এই বিচারপতি কিন্তু নতুন, 25তম, মাঝখানে 24 এসে তারপর আবার 25 আসছে, সৈয়দ রেফাত আহমেদ। ওই যে আওয়ামী লীগের ব্যক্তি ঢুকে যায় পুটুস করে, এজন্য সৈয়দ রেফাত আহমেদ 25তম। এটাও কিন্তু আমি লাস্ট রান ব্যাচে তোমাদের পরীক্ষায় দিয়েছিলাম। লাস্টের দিকের পরীক্ষা যারা দিতেছো তারা তো দেখতেছোই, এসব কোয়েশ্চেনই কিন্তু পরীক্ষায় আসতেছে, তাই না? বাংলাদেশ ব্যাংকের গভর্নর হচ্ছে এইচ মনসুর, এটাও মেডিকেলে আমি তোমাদেরকে লাস্ট রানে পরীক্ষায় দিয়েছি। কেন? কারণ এগুলো ইম্পর্টেন্ট। এই স্লাইডটা থেকে কয়েকটা জিনিস আছে ইম্পর্টেন্ট। আচ্ছা, আমাদের দেশে টোটাল 8টা দিবস বাতিল হয়।
বাতিল হয় কেন এটা আমরা খুব ভালো করেই জানি। ফার্স্টে 7 মার্চ, এরপর হচ্ছে যে শিশু দিবস, বঙ্গবন্ধুর জন্ম দিবস, শেখ কামালের জন্মবার্ষিকী, ফজিলাতুন্নেসা মুজিবের জন্মবার্ষিকী, শোক দিবস। কেন? কারণ ওই যে বঙ্গবন্ধু মারা গেছে এই জন্য ওই দিন শোক দিবস, শেখ রাসেলের দিবস, জন্ম হয়েছে এই জন্য, সংবিধান দিবস, জাতীয় সংবিধান দিবস। এই সংবিধানটাও তো পুরা ভাঙ্গাচুরা সংবিধান গঠনই করছে শেখ মুজিব, ওইটাই চলতেছে। আর স্মার্ট বাংলাদেশ গঠন করবে নাকি 12 ডিসেম্বরে, এজন্য স্মার্ট বাংলাদেশ দিবস করছিল। এই 8টা দিবস এখন আর নাই, খাল্লাস। 17 অক্টোবর 2024 8টা দিবস বাতিল জারি করা হয়। সো আমি এখান থেকে অনেক কিছু বললাম, একটু শর্ট করে বলি তোমাদেরকে, একটু সহজ করে বলি। আমাদের দেশের জিডিপি বাজেটের জিডিপি প্রবৃদ্ধি 6.75%, এটা কিন্তু জুনে হয়েছিল। জনসংখ্যা বৃদ্ধির হার 24-এও এখনো 1.33%ই আছে। সাক্ষরতা আর গড় আয়ু জানা থাকলে ভালো। আমাদের দেশে রেমিটেন্স আসে সবচেয়ে বেশি আরব আমিরাত থেকে, বিনিয়োগ আসে যুক্তরাষ্ট্র থেকে। আর আমাদের মানুষ সবচেয়ে বেশি কাজ করতে কোন দেশে যায়? সৌদি আরবে। আচ্ছা, এখন রাষ্ট্রপতি, প্রধান বিচারপতি, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, এই 3টা মাস্ট জানা থাকতে হবে। বাকিগুলাও পড়লে ভালো, আমি বলতেছি, কারণ এই স্লাইডগুলা একদম রিসেন্ট তথ্য, তো ঠুস করে এই স্লাইডগুলা থেকে দিয়ে দিবে। প্রধান উপদেষ্টা কে? প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস, এটা পরীক্ষায় আসবে না। এত সস্তা তোমাকে দেওয়ার মতনও পরীক্ষায় দিবে না। এবারের পরীক্ষা তো আরো আসবে না, কারণ এবারের পরীক্ষার কোয়েশ্চেন মানসম্মত হবে। আমাদের একজন ম্যাম এবারে হচ্ছে তোমার কি বলে, মানে ডিজি, মানে ইয়াতে গেছে, স্বাস্থ্য ব্যবস্থার তে গেছে আমাদের যে ম্যাম, উনি অনেক 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 হচ্ছে কি বলবো, ন্যায় বিচারক টাইপ। তো উনি কোয়েশ্চেনের, আমার মনে হয় না উনি যেহেতু আছেন, কোয়েশ্চেন কোনোভাবেই অনেক ফালতু বা কিছু হবে। আশা করি ভালো মানের কোয়েশ্চেনই তোমরা পাবা। যে 8টা দিবস বাতিল হয়, আটটা দিবস একটু দেখে নিবা, ঠিক আছে? তাহলে এই গেল হচ্ছে, আমাদের মুগদাতে ছিলেন ম্যাম, এজন্য ম্যামকে সম্পর্কে একটু চিনি। ম্যাম অনেক ভালো এবং অনেক স্ট্রিক্ট, তো কোয়েশ্চেনও আমার মনে হয় না যে ফালতু হবে। তারপরে চলে যাই আমরা অর্থনীতি থেকে, যে কয়েকটা জিনিস দাগাইছি এটা দয়া করে পড়ে ফেলবেন। এখন আসি সম্পদ রিলেটেড, মানে পড়া বেশি কিন্তু নাই। সম্পদের মধ্যে জাস্ট 1-2টা জিনিস জানা থাকতে হবে। জিআই পণ্য 2-3 দিন পরই হচ্ছে গিয়ে, বুঝছো? জিআই পণ্যটা খুবই ফালতু, এটা আসার কথা না। কারণ জিআই পণ্য 1 সপ্তাহ আগে আমি যেটা দেখছি, আজকে আমি আবার এটা সার্চ দিয়ে দেখি চেঞ্জ হয়ে গেছে। জিআই পণ্য এটা উইকিপিডিয়া থেকে আমি নিছি, এখন বর্তমানে নাকি 51টা, কোথায় 40 ছিল, 44 ছিল, গত মাসে 44 ছিল, 45 ছিল, 46 ছিল, হুট করে এখন জিআই পণ্য কিন্তু নিবন্ধিত জিআই পণ্য 51টা হয়ে গেছে, আর স্বীকৃতিপ্রাপ্ত এখনো 36টাই আছে। সর্বশেষ জিআই পণ্য বললে ফুটিকার্পাস তুলার বীজ ও গাছ, ফুটিকার্পাস, ঠিক আছে? এই একটা জিনিস একটু দেখতে হবে। আচ্ছা, আমাদের দেশের সম্পদে, আমাদের দেশে যে জিআই পণ্যটা দেয় কে? এটা কিন্তু আমরা কোথায় পড়েছি বলতো? এগুলো আমরা আন্তর্জাতিকের ক্লাসে পড়েছিলাম না, যে জিআই পণ্য মানে স্বীকৃতিগুলা দেয় কে? স্বীকৃতিগুলা দেয় এটা একটা ডাব্লিউএইচও বলতেছি, জাতিসংঘের একটা সংশ্লিষ্ট সংগঠন, উইপো, ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন। এই উইপো জিআই পণ্যের স্বীকৃতিটা দেয় এবং দিতে আছে। বাংলাদেশের প্রতি মনে হয় অনেক বেশি খুশি, দিচ্ছে তো দিচ্ছেই। তো আমার মনে হয় না জিআই পণ্য কয়টা এটা জীবনেও আসবে, কারণ দেখা যাবে পরীক্ষা আসতে আসতে আবার উত্তর চেঞ্জ হয়ে গেছে। সর্বশেষ একটু জেনে রাখবা, এই পাট উৎপাদনে বাংলাদেশ কিন্তু দ্বিতীয় আর রপ্তানিতে প্রথম। কেন? আমাদের যা উৎপন্ন হয় সবই তো আমাদের হচ্ছে দিয়ে দেয়, কারণ আমরা তো এর মাধ্যমে টাকা কামাই। এটা কিন্তু অর্থকরী ফসল বলে। অর্থকরী ফসল মানে কি? যেটার মাধ্যমে আমরা অর্থ পাচ্ছি। তো পাট যেহেতু অর্থকরী ফসল, আমরা যা বানাচ্ছি সবই রপ্তানি করে দেই বিদেশে। আর আমাদের দেশে সবচেয়ে বেশি আমদানি করা হয় কি জানো? তুলা। আমাদের দেশে তুলা নাই, তুলার কোনো কিছুই আমাদের দেশে নেই। তুলা
খুবই মানে শর্টেজ আমাদের দেশে। এটা খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু বিশ্বে প্রথম ইলিশ উৎপাদন রপ্তানি দুটাতেই বিশ্বে প্রথম। এটা কিন্তু রিসেন্ট ঘটনা, 2024 এটা হয়েছে। ইলিশ উৎপাদন রপ্তানিতে বাংলাদেশ কিন্তু প্রথম ছিল না, এখন 2024 গিয়ে প্রথম হয়েছে। তাহলে এটা ইম্পর্টেন্ট। চা বাগান কয়টা, চা নিলাম কেন্দ্র 3টা, এগুলো আগের বছরের জন্য ইম্পর্টেন্ট ছিল, এবারের জন্য অত ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট কি, আমাদের দেশ সবচেয়ে বেশি ভালো করে হচ্ছে তৈরি পোশাক। তো আমাদের দেশে মুদ্রা অর্জনও বেশি হয় তৈরি পোশাক থেকে, এবং তৈরি পোশাকগুলো নেয় কে? যুক্তরাষ্ট্র। তার মানে যুক্তরাষ্ট্র সবচেয়ে বেশি তৈরি পোশাক নিচ্ছে, সবচেয়ে বেশি টাকা আমরা যুক্তরাষ্ট্র থেকে পাচ্ছি। এখানে একটা কথা হচ্ছে, রপ্তানি দেশ সবচেয়ে বেশি রপ্তানি আমরা করি কোন দেশে বললে, যদি ইউরোপীয় থাকে ইউরোপীয় দিব, অথবা যুক্তরাষ্ট্র দিব। অপশনে ইউরোপীয় ইউনিয়ন থাকলে ইউনিয়ন, অথবা যুক্তরাষ্ট্র। ঠিক আছে, এই জিনিসটা আমি একটু ঠিক করে দেই। হ্যাঁ, ইউরোপীয় ইউনিয়ন অথবা যুক্তরাষ্ট্র। ঠিক আছে, তারপর দেখো, আর আমদানি করি চীন থেকে। চাইনিজ প্রোডাক্ট আমাদের দেশে সবচেয়ে বেশি, তাই না? চাইনিজ প্রোডাক্ট আমাদের দেশে সবচেয়ে বেশি, তো চীন থেকে সবচেয়ে বেশি আমদানি হয়। আর সবচেয়ে বেশি সাহায্য করে জাপান। এই যে আমি মানে আমার আমার হাজবেন্ডের বাসা হচ্ছে বসুন্ধরা, বাবার বাসা হচ্ছে বনশ্রী। আমার আসার রাস্তা হচ্ছে তোমার ওই যে মাদানী রোড, যেটা মাদানী রোডে অনেক জাপানিজ দেখি, অনেক জাপানিজ। জাপানের কি হচ্ছে একটা সংস্থা আমাদের এখানে কাজ করতেছে, রাস্তা করতেছে। আর ওই মাদানি, তারপরে হচ্ছে ওই যমুনা ফিউচার পার্কের রাস্তা পুরাটাই তো কাটা, ওখানে কিন্তু অনেক জাপানি দেখা যায়। জাপানি আমাদেরকে প্রচুর সাহায্য করে, বুঝছো, ফ্রি ফ্রি করতেছে শুধু শুধু। উন্নয়ন শিল্প, ওষুধ শিল্প, ওষুধ শিল্পে ওষুধ উৎপাদনেও কিন্তু আমাদের দেশ বাংলাদেশ প্রথম। তাহলে ওষুধ উৎপাদনের শীর্ষকে বাংলাদেশ, জাস্ট এটা জানো। আর এই পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট, বাংলাদেশ WTO ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের আওতায় মেধাস্বত্ব ছাড় পাবে 33 সাল পর্যন্ত। যা এই মেধাস্বত্ব ছাড় মানে টাকা পয়সা অনেক কমে কাঁচামাল কিনতে পারে, উৎপাদন বেশি করতে পারে, রপ্তানি বাজারে সুবিধা পায়, সবকিছুই। সো এটা ইম্পর্টেন্ট তথ্য। এখানে যে বিশেষ তথ্য বেশিরভাগই হচ্ছে পুরান তথ্য, কোনোটাই নতুন তথ্য না, এগুলো সব আমরা বাংলাদেশের ক্লাসেই পড়ে ফেলেছি। আমি আনার কারণ কি, আমি আনার কারণ হচ্ছে এখান থেকে প্রশ্ন হইতে পারে, বাট এটা সাম্প্রতিকের প্রশ্ন হবে না, এটা সাম্প্রতিকের প্রশ্ন হবে না, বাংলাদেশ রিলেটেড, বাট এটা ইম্পর্টেন্ট দেখে নিয়ে আসছি। মানে আমার আজকের ক্লাসের স্লাইড তুমি চাইলে পরীক্ষার আগের দিনও রিভিশন দিতে পারো। এখানে আমি অনেক এরকম তথ্য আনছি যেগুলো হচ্ছে সাম্প্রতিক রিলেটেড না, কিন্তু বাংলাদেশের জন্য ইম্পর্টেন্ট, এর জন্য নিয়ে আসছি। সো আমি তাহলে কি কি লাইন বললাম ইম্পর্টেন্ট? জিআই সর্বশেষ পণ্যটা একটু খেয়াল করবা, পাট উৎপাদন, তারপর হচ্ছে ইলিশ উৎপাদন, এগুলো একটু খেয়াল করবা। আমরা কোথায় কোথায় প্রথম আছি এটা জানা থাকতে হবে না, আমরা কোথায় কোথায় প্রথম। বৈদেশিক মুদ্রা কোথা থেকে অর্জন করে, এটা তো আসছেই, মেডিকেলে এখান থেকে প্রশ্ন আসছে, BCS থেকে প্রশ্ন আসছে, সো এটা ইম্পর্টেন্ট। সাহায্য পায় জাপান থেকে, এটাও আসছে। এবং ব্যাংক কোনটা জানো? ADB ব্যাংক, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, ওইটা হচ্ছে সবচেয়ে বেশি সাহায্য দেয় ব্যাংক হিসাবে। আর ওষুধ শিল্পে যে উৎপাদনে বাংলাদেশ শীর্ষ উন্নয়নশীল দেশের মধ্যে, ওইটাও লাগবে। WTO থেকে মেধাস্বত্ব ছাড় যে পাচ্ছে সেটাও লাগবে। তাহলে এখান থেকে কিন্তু বেশি লাইন দাগাই নাই। আচ্ছা, তোমরা কি আমার ক্লাসটা বুঝতে পারছো? ইলিশ উৎপাদনে প্রথম, হ্যাঁ, ইলিশ উৎপাদনে বাংলাদেশ প্রথম। আমি তোমাদের কমেন্টস দেখছি এখন। একজন বলছে আজকে আপু পৃথিবীর সবচেয়ে বয়স্ক মহিলাটা মারা গেছে, 119 বছর বয়স হয়েছে ওনার। আজকে তো আমি ফেসবুকে আসলে খালি একটা জিনিসই দেখতেছি রে ভাই, শুধু তাহসান আর হচ্ছে ওর ওয়াইফের ছবি আর ছবি, ছবি আর ছবি।
আমি যে অন্য কিছু তথ্য আমি ফেসবুকে পাবো, আমার জিকে রিলেটেড কোনো নতুন তথ্য যে আমি পাবো, আমি কিভাবে পাবো? মানে আইদার রিলস এর মধ্যে দেখতেছি, অর পোস্টের মধ্যে দেখতেছি, অর হচ্ছে মানুষের স্ট্যাটাসে দেখতেছি, মানে অথবা স্টোরিতে দেখতেছি, দেখতেইছি এই এই জিনিস। আচ্ছা, এখন আগামী এক্সাম 17, কবে যেন, 17 জানুয়ারি, 17 জানুয়ারি 2025 থেকে এই একটা প্রশ্ন ধরে নেওয়া যাক, এই স্লাইড, মানে এই স্লাইড প্লাস এইটুকুন থেকে, অর্থাৎ প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস থেকে একটা প্রশ্ন আসিতেছে, এই স্লাইড থেকে একটা প্রশ্ন আসিতেছে, মোটামুটি শিওর থাকো। এত ইম্পর্টেন্ট এই প্রশ্ন। তার মানে আমি কি বললাম, প্রথম দিকে একটা বলছি, একটা কোয়েশ্চেন আসা খুবই 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 ইম্পর্টেন্ট। দ্বিতীয় টপিক বাংলাদেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ, এর মধ্যে প্রথম ইউনুস থেকে প্রশ্ন একটা আসা খুবই 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 চান্স, 99.9999999999% চান্স। তাহলে এটা ভালো করে পড়তে হবে, চলো পড়ি। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস, এই ব্যক্তি সরকার কিভাবে চালাচ্ছে সেটা জানি না, কিন্তু কিছু বাদ নাই, মানে আমি যেটাই দেখি ওইটাই ইম্পর্টেন্ট লাগে। উইকিপিডিয়াতে যাই তথ্য পাই তাই ইম্পর্টেন্ট মনে হয়, বইয়ে দেখলে যা পাই সেটাই ইম্পর্টেন্ট মনে হয়। আপু যেগুলো আনছি ইনশাল্লাহ সেখান থেকেই কমন পড়ে যাবে। চলো আমরা একটু বুঝি ইউনুস ছিল কি। ইউনুস অনেক, আমরা চিন্তা করতেছিলাম না আল্লাহ এই বেটা বাঁচবে তো, মানে 5 বছর, মানে যতদিনই আমাদের সরকার গঠনের পর্যন্ত থাকবে তো। কেন? কারণ অনেক কিন্তু বয়স হয়েছে ইউনুসের। 1940-এর 28 জুন। ইম্পর্টেন্ট হচ্ছে তার হাটহাজারী গ্রাম চট্টগ্রাম, সে অনেক কিছু চট্টগ্রামে করে, এজন্য চট্টগ্রাম জিনিসটা মাথায় রাখবা। জন্মগ্রহণ যেখানে করছে সেখানের প্রতি মানুষের সফট কর্নার থাকে। হাটহাজারী চট্টগ্রামে তার জন্ম। ইউনুস ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে ডিগ্রি নেয়, আবার যুক্তরাষ্ট্রের তোমার এই অর্থনীতি থেকেই, মানে ইকোনমিক ডেভেলপমেন্ট অর্থনীতি থেকে পিএইচডি নেয়। তাহলে আমাদের থেকে আন্ডার গ্রাজুয়েট, গ্রাজুয়েট, পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি নেয়। গ্রাজুয়েট আর পোস্ট গ্রাজুয়েট নেয় ঢাকা ইউনিভার্সিটি থেকে, আর পিএইচডি নেয় হচ্ছে আরেকটা পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি, পিএইচডি নেয় যুক্তরাষ্ট্র থেকে। তার মানে কত পড়াশোনা করছে বেটা। আচ্ছা, ভালো মানুষ। তারপর হচ্ছে উপাধি দেখো, তার অনেক রকম উপাধি আছে। সে যে যে প্রবর্তক 3টা, ওই 3টাই তার উপাধি। ক্ষুদ্র ঋণ ধারণা, সামাজিক ব্যবসা, গরিবের ব্যাংকার, এগুলা বলে। এবং কাজও করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে। আবার মানে মেইনলি উনি হচ্ছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তোমার অ্যাজ প্রধান হিসেবে ছিলেন, মালয়েশিয়াতে, স্কটল্যান্ডে, বাংলাদেশেও, চট্টগ্রামে। তো এগুলাতে তিনি ছিলেন দায়িত্বে। ইম্পর্টেন্ট কি? ইম্পর্টেন্ট হচ্ছে প্রতিষ্ঠা করে গ্রামীণ ব্যাংক, আর তার 3টা তত্ত্ব বা ধারণা ইম্পর্টেন্ট। 1 নাম্বার ক্ষুদ্র ঋণ ধারণা, 2 নাম্বার 30 তত্ত্ব, 3 নাম্বার সামাজিক ব্যবসা ধারণা। এখন যদিও আমি ইন্টারেস্ট এর এগেনস্টে, সো এই রিলেটেড অনেক বেশি আমি তোমাদেরকে বলতে পারবো না, কারণ আমার ধারণা কম, কিন্তু আমি যেটা নিয়ে আসছি ততটুকুন অন্তত পক্ষে জানা রাখতেই হবে। এখন কি কি জানা থাকতেই হবে, আমরা গ্রামীণ ব্যাংক যখন পড়বো, ঋণ রিলেটেড কিছু কথা আসবে, ওগুলা জানা থাকতেই হবে। তাহলে সে টোটাল 4টা কাজ করছে, মাথায় ঢুকায় ফেলো। 1 নাম্বার গ্রামীণ ব্যাংক করছে, গ্রামীণ ব্যাংক। 2 নাম্বার ক্ষুদ্র ঋণ ধারণা দিয়েছে। 3 নাম্বার 30 তত্ত্ব দিয়েছে। 4 নাম্বার সামাজিক ব্যবসার ধারণা দিয়েছে। তাহলে তার 4টা কাজ খুবই 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 ইম্পর্টেন্ট। এই 4টা কাজ কিন্তু 4টা কাজ থেকেও প্রশ্ন আসতে পারে, কোন কাজটা করছে, এই টাইপের প্রশ্ন আসতে পারে, খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, তারপর মুক্তিযুদ্ধে তার কিন্তু অবদান আছে। মুক্তিযুদ্ধের সময় সে কোথায় ছিল? মুক্তিযুদ্ধের সময় সে ছিল কি রে, আমার ক্লাস কই গেল? আমি তোমাদের কমেন্টস দেখতে পাচ্ছি। হ্যাঁ, পাইছি। ওকে,
মুক্তিযুদ্ধের সময় সে ছিল যুক্তরাষ্ট্রে। যুক্তরাষ্ট্রে বসে বসে সে কি করছে, সে যুদ্ধের জন্য কি করছে দেখো, বাংলাদেশের খবরগুলা যুক্তরাষ্ট্রের বিভিন্ন জায়গায় প্রকাশ করতেছিল। একটা সংবাদপত্র, বাংলাদেশ নিউজ লেটার পত্র পর্যন্ত বানায় ফেলছে। আবার একটা তথ্য কেন্দ্র, বাংলাদেশ তথ্য কেন্দ্র, বাংলাদেশ ইনফরমেশন সেন্টার, এটাও বানাইছে। তাহলে মুক্তিযুদ্ধের অবদানে, মুক্তিযুদ্ধের সময় সে যুক্তরাষ্ট্রে বসে বসে আমাদের জন্য কিন্তু কাজ করে যাচ্ছিল। বাংলাদেশ তথ্য কেন্দ্র, বাংলাদেশ নিউজ লেটার এগুলো তৈরি করে। তার গ্রন্থগুলা কম ইম্পর্টেন্ট, পুরস্কার 100% ইম্পর্টেন্ট, ট্রিপল স্টার। গ্রন্থ একবার রিডিং দিয়ে রাখতে পারো। এই যে আ ওয়ার্ল্ড অফ 3 জিরোস, এটা 22টা ভাষায় অনুদিত হয়েছে। আর তার আত্মজীবনী হচ্ছে দারিদ্র্যহীন বিশ্বের অভিমুখে। এই দুইটা পড়তে পারো, বাকিগুলো একবার রিডিং দিলেই চলবে। কিন্তু পুরস্কার 100% লাগবে। দেখো তার পুরস্কার কতগুলা, তার কিন্তু আরো 3-4টা পুরস্কার আছে, ওগুলো ইম্পর্টেন্ট কম দেখে আনি নাই। তার মানে পুরস্কার দেখো ওনার কতগুলা পুরস্কার। ফিলিপাইন দিয়েছে, ম্যাক্সেসে, র্যামন ম্যাক্সেসে পুরস্কার। বাংলাদেশ থেকে কি কি পেয়েছে, স্বাধীনতা পুরস্কার পেয়েছে। আবার নোবেল পুরস্কার, যেটা শান্তিতে নোবেল পুরস্কার, খুবই ইম্পর্টেন্ট। 10 ডিসেম্বর 2006 সালে শান্তিতে নোবেল পুরস্কার পায় অসলোতে। কেন পায় জানো? গ্রামীণ ব্যাংকের জন্য, ক্ষুদ্র ঋণ এর ধারণার জন্য তিনি নোবেল পুরস্কার পায়। এছাড়া কংগ্রেশনাল গোল্ড মেডেল যুক্তরাষ্ট্র পায়। তারপরে হচ্ছে গিয়ে অলিম্পিক লরেন্স, এটা হচ্ছে অলিম্পিক লরেল, তার একটা স্পোর্টস ক্রীড়া সংগঠন আছে, সেটার জন্য পায়। জাতিসংঘ কর্তৃক সে গ্লোবাল চেঞ্জের পুরস্কার পায়। আর ট্রি অফ পিস, এটা খুব রিসেন্ট 2024-এ পায়। তার মানে কতগুলা পুরস্কার তার আছে, পুরস্কারগুলা লাগবে। এটা দুঃখজনক, বাট এটা লাগবে, কারণ এখান থেকে একটা প্রশ্ন চলে আসার সম্ভাবনা অনেক বেশি। আবার দেখো আমাদের দেশ এই এখন গিয়ে হচ্ছে ইউনুসকে ইম্পর্টেন্স দিচ্ছে, অথচ কানাডা আর জাপানে ইউনুসের জীবনী পড়ানো হয়। তাদের একটা চ্যাপ্টার আছে ডক্টর মোহাম্মদ ইউনুস নিয়ে, তাদের একটা চ্যাপ্টার আছে। তার মানে তুমি বুঝতেছো আমাদের দেশ কত পরে তাকে ইম্পর্টেন্স দিয়েছে। তারপর দেখো গ্রামীণ ব্যাংক, এই যে ভেরি ইম্পর্টেন্ট আরেকটা টপিক, এখান থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে। গ্রামীণ ব্যাংক 1983 সালে চালু হয়। প্রথম ঋণ দেয় সুফিয়া বেগম নামের একজন গৃহিণীকে। এবং গ্রামীণ ব্যাংকের সবচেয়ে বেশি ঋণ নেয় জানো কারা? দরিদ্র মহিলারা ঋণ নেয়। 5,000, 10,000 এরকম করে করে ঋণ নিতে হয়। তো দরিদ্র মহিলারাই সাধারণত এগুলো ঋণ নেয়, কারণ অল্পতেও তুমি অল্প ঋণও নিতে পারবা। ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠান তারা, এটা হচ্ছে মেইনলি ভূমিহীন দরিদ্র মানুষদেরকে দেওয়ার জন্য করেছে। গ্রামীণ ব্যাংকের ধারণা বাংলাদেশের বাইরে প্রথম চালু করেও একটা ইসলামিক দেশ, মালয়েশিয়া। আর গ্রামীণ ব্যাংকের আদলে যে দেশের ক্ষুদ্র ঋণ চালু করেছে সেটা হচ্ছে মানে গ্রামীণ ব্যাংকের মতন করে একটা ক্ষুদ্র ঋণ চালু করছে, সে হচ্ছে জাপান। তাহলে আমরা অনেকগুলো কথা বললাম, এই স্লাইডের অনেক কিছু ইম্পর্টেন্ট। এর মধ্যেও আরো ইম্পর্টেন্ট, বা যারা আমার মতো অল্প পড়তে চাও, আমি অল্প পড়তে পছন্দ করি, যারা আমার মতো অল্প পড়তে চাও তাদের জন্য আমি আরেকটু শর্টকাট করি। তাহলে তার প্রবর্তন ধারণা, 3টা ধারণার নাম মনে রাখতে হবে, আর প্রতিষ্ঠা করছে যে গ্রামীণ ব্যাংক, এটা মনে রাখতে হবে। তারপর তার পুরস্কার সবই পড়তে হবে। পুরস্কারে আমি তোমাকে কোনো হেল্প করতে পারবো না। শান্তিতে নোবেল পুরস্কার আসতে পারে, কংগ্রেশনাল গোল্ড মেডেল আসতে পারে, চ্যাম্পিয়ন অফ গ্লোবাল চেঞ্জ আসতে পারে। পুরস্কার তার খুবই ইম্পর্টেন্ট। কোন কোন দেশে তার জীবনী পড়ানো হয়? কানাডা আর জাপানে। এবং এই যে আমরা ক্ষুদ্র ঋণ পড়ছি না, ক্ষুদ্র ঋণ রিলেটেড বিভিন্ন কথা, যেমন মালয়েশিয়াতে সবার ফার্স্টে হয়, জাপান একটা করেছে, এরকম তথ্য। তারপর হচ্ছে গিয়ে মেইনলি নেয় মহিলারা, প্রথম পেয়েছিল হচ্ছে সুফিয়া বেগম। এই কয়েকটা তথ্য তোমাকে জানা থাকতে হবে। মুখে যেগুলা বলতেছি এগুলাই কিন্তু আবার দাগাচ্ছি, নতুন কিছু না। তাহলে এই গেল। আরেকটা জিনিস দেখো খুব ইম্পর্টেন্ট, তার আরো ক্ষুদ্র ঋণটা তো ক্ষুদ্র ঋণের মাধ্যমে তো গ্রামীণ ব্যাংক করলো। আচ্ছা, আরো 2টা তার ধারণা আছে, একটা সামাজিক ব্যবসা আর একটা 3-0। 3-0টা আরো ইম্পর্টেন্ট, কারণ এটা 2024-এ অলিম্পিকে এই থিম ছিল। চিন্তা করো আমাদের দেশের একজন মানুষের তত্ত্বটা নিয়ে
প্যারিসে অলিম্পিক করে ফেলছে। সামাজিক ব্যবসা, এটাও তার একটা ধারণা, সামাজিক ব্যবসার ধারণা। সামাজিক ব্যবসার দিবসটাও হচ্ছে 28 জুন। এটা পুরা আন্তর্জাতিক ভাবে 28 জুনকে সামাজিক ব্যবসা দিবস বলা হয়। চিন্তা করতে পারছো কেন? কারণ এদিন জন্ম হয়েছে। 28 জুন জন্ম হয়েছে না ইউনুসের? 28 জুন ইউনুসের জন্ম হয়েছে। সে সামাজিক ব্যবসার ধারণা দিচ্ছে, সামাজিক ব্যবসা নিয়ে সে হচ্ছে কি স্টার্ট করছে সামাজিক ব্যবসার ধারণা 28 জুন। এজন্য 28 জুনকে সামাজিক ব্যবসা দিবস বলা হয়েছে। তো আমাদের ব্যক্তিকে আমরা গুরুত্ব দেই না, বিদেশরা কত গুরুত্ব দেয় দেখো। 30 জিরো মানে কি? শূন্য দারিদ্র, শূন্য বেকারত্ব, শূন্য কার্বন নিঃসরণ। এটা হচ্ছে 30 তত্ত্ব। এই তত্ত্বের উপর থিম বানাইছে প্যারিসের অলিম্পিক। প্যারিসে এবারে অলিম্পিকটাই হয়েছে এটার থিমে। তাহলে কত ইম্পর্টেন্ট দেখো। আবার এই তত্ত্ব নিয়ে বক্তব্য রাখে এই তত্ত্ব নিয়ে হচ্ছে ইউনুস বক্তব্য রাখে জাতিসংঘের অধিবেশনে 27 সেপ্টেম্বর। আবার জাতিসংঘের যে COP29 এখানেও এই তত্ত্বটা তুলে ধরা হয়। তাহলে 30 তত্ত্বের এই 3টা জিনিসই ইম্পর্টেন্ট। আর কিছু পড়ো না পড়ো, এই স্লাইডের এই 30 তত্ত্ব ইম্পর্টেন্ট। আচ্ছা, এখন আমি সাথে শহীদ জিয়াউর রহমান আনছি, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী আনছি, শেরে বাংলা একে ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, আতাউল গনি ওসমানী একে খন্দকার এনেছি। জিয়াউর রহমান বাদে বাকিগুলা কিন্তু সাম্প্রতিক না এবং এগুলো আমরা বাংলাদেশের ক্লাসে পড়েছি। সো এগুলা নিয়ে আমি কথা বলবো না। অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী কে, এটা যদি আসে এটা কি সাম্প্রতিকের কথা? না, বাট আসতে পারে, এজন্য আমি দাগাইছি। কারণ এখন তার বঙ্গবন্ধু থেকে প্রশ্ন আসবে না, কোনো একটা ব্যক্তিত্ব থেকে তো আসবেই। আমার 99.99% ধারণা ইউনুস থেকেই আসবে, বাট অন্যগুলাও একটু জেনে রাখবা। জিয়াউর রহমান থেকে কোয়েশ্চেন আসার চান্স কম, কিন্তু এটা জানা থাকতে হবে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস এবছর কিন্তু ভালোভাবেই পালন হয়েছে, বড় সড়ো করেই পালন হয়েছে। সো এই জাতীয় বিপ্লব ও সংহতি দিবস কবে? 7 নভেম্বর। কেন? কারণ ওই দিন জিয়াউর রহমান মুক্তি পায়। জিয়াউর রহমানকে বন্দী করা হয়েছিল সেনা প্রধান কর্তৃক, খালেদ মোশাররফ কর্তৃক বন্দী করা হয়েছিল, এবং উনি যখন আবার মুক্তি পায় সেটাকে আমরা জাতীয় বিপ্লব ও সংহতি দিবস বলা হয়। সো এটা একটু জানা থাকতে হবে। তার ফোর্স ছিল জেড ফোর্স। সে 1 নম্বর সেক্টর আর 11 নম্বর সেক্টর দুইটাতেই কাজ করেছে। সে হচ্ছে তোমার এরকম আর কি স্বাধীনতা পদক সে চালু করেছে। এরকম 2-3টা কথা একটু রিডিং দিলা, জাস্ট জানা থাকতে হবে হচ্ছে এই দিবসটা সম্পর্কে। আর ইউনুসের তো সবই লাগবে। তাহলে এখান থেকে আমি কি দাগাবো? সাম্প্রতিক হিসাবে আমি কিন্তু দাগাচ্ছি। সাম্প্রতিক হিসাবে কি দাগবে? এই 3টা ডেট লাগবে, 100% লাগবে। আমার মনে হইতেছে এখান থেকেই এই প্যারিস অলিম্পিকের থিম ছিল 30। এই তত্ত্বটা এই যে ছিল অপশনে, বাকি 4টা তত্ত্ব দিয়ে দিল, তুমি তো দাগাই দিবা ক্ষুদ্র ঋণ না। 30 ছিল প্যারিস অলিম্পিকের এবারের থিম, এটা ইম্পর্টেন্ট। আর জিয়াউর রহমান থেকে আমি জাস্ট একটা জিনিসই দাগাচ্ছি, বাকিগুলো একবার রিডিং দিয়ে রাখবা। ওগুলো বাংলাদেশের সাম্প্রতিক রিলেটেড তথ্যই না। ঠিক আছে? আমি কি খুব ফাস্ট যাচ্ছি? মানে আমার পড়া কি ধরতে পারছো তো, তাই না তোমরা? এখন কোনো প্রধানমন্ত্রী নাই, এখন আমরা অন্তর্বর্তীকালীন সরকারের আন্ডারে আছি, সেখানে শুধু প্রধান উপদেষ্টা, কোনো প্রধানমন্ত্রী নাই এখন আমাদের বর্তমানে। বাট প্রধানমন্ত্রী বলতে চাইলে তুমি ওই ইউনুসকেই বলতে পারো, কারণ সেই যেহেতু প্রধান উপদেষ্টা, তার হাতেই সব। আচ্ছা, ওকে, তাহলে আমরা স্টার্ট করি। আবার একটা ধাপ শেষ, খুব ইম্পর্টেন্ট কিছু টপিক পড়েছি, এবং আমার ধারণা এখান থেকে তুমি অলরেডি 2টা প্রশ্ন, যতটুকুন পড়ানো হয়েছে সেখান থেকে 2টা প্রশ্ন চলে আসার চান্স। এখন পড়ি খেলাধুলা। আমি খেলাধুলা রিলেটেড গত মানে 2-3 বছরে খুব একটা প্রশ্ন আসতে দেখি নাই, কারণ বাংলাদেশ জয়লাভ করে না। বাট
2024 মনে হয় বাংলাদেশের ক্রিকেটের জন্য লাকি দেশ, লাকি একটা বছর। কারণ 2024-এ অনেকগুলা খেলা কিন্তু বাংলাদেশ জিতেছে। সাফেরই কয়টা দেখো, সাফের দেখো, প্রথমে আমি বলবো হচ্ছে তোমার ক্রিকেট পরে এই তিনটা ক্রিকেট, উপরের দুইটা হচ্ছে ফুটবল সাফ নারী চ্যাম্পিয়নশিপ 2024-এ বাংলাদেশ জিতে। আবার সাফ অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপও বাংলাদেশ জিতে, এবং এটা শুধু জিতে না, এই বিজয়টাকে জুলাই বিপ্লবের শহীদদের উৎসর্গ করে, কারণ এটা জুলাইয়ের পরে তারা জিতে। সো তাহলে ফুটবল থেকে নারীরাও জিতে, সাফ নারীরাও জিতে, আবার সাফ অনূর্ধ্ব 20রাও জিতে, এটা পুরুষদের। আচ্ছা, আর এখন চলে যাই আমাদের কি কি ক্রিকেট, সেটা হচ্ছে নবম টি-20 বিশ্বকাপ ক্রিকেট। এটা লাগবে না, এটা তো আমাদের দেশের না। আচ্ছা থাকুক, সমস্যা নেই। ক্রিকেটের মধ্যে হচ্ছে একদম রিসেন্ট হয়েছে কোন খেলা জানো? বাংলাদেশ পাকিস্তান। চিন্তা করো, পাকিস্তানের সাথেও আমাদের দেশ পাকিস্তানের মাটিতে গিয়ে জিতছে। 2টা টেস্ট হয়েছে, 2টা টেস্টেই জিতেছে, 10 উইকেটের ব্যবধানে জিতেছে, এবং এটা কিন্তু বিদেশের মাটিতে পাকিস্তানকে প্রথমবার টেস্টে হারায়। সো এটাও ইম্পর্টেন্ট। আবার 19তম নারী চ্যাম্পিয়নশিপ 2024, সেখানে ভারত পাকিস্তান যৌথভাবে জিতে, এটা ইম্পর্টেন্ট না মেইনলি। তাহলে কোনটা ইম্পর্টেন্ট? এই যে সাফ অনূর্ধ্ব 20-এ জিতে, এবং এটা জুলাই বিপ্লবে কে উৎসর্গ করে শহীদদেরকে। আবার বাংলাদেশ পাকিস্তান টেস্ট সিরিজ যেটা জিতে একদম 10 উইকেটে। আমার সালে যে প্রশ্ন আসছিল, আমার এখনো মনে আছে, যে অস্ট্রেলিয়ার সাথে টেস্ট ক্রিকেটে বাংলাদেশ প্রথমবার জিতে, এবং এটা প্রশ্ন আসছিল যে কিভাবে জিতে। 10 উইকেটে, 7 উইকেটে না 8 উইকেটে একটা অপশনে ছিল, একটা অপশনে 22 রানে ছিল। তো আমি তো খেলা দেখছি, আমি এর জন্য জানতাম, কিন্তু এরপর থেকে খেলা দেখা বন্ধ করে দিছি, কারণ এখন আর জিতে না বাংলাদেশ। আচ্ছা, আর বাকিগুলা হচ্ছে সবই বাংলাদেশের খেলাধুলার টপিক, আপু যে পড়াইছি আলফাতে সেটাই নিয়ে আসছি, দেখো সেটাই তুলে নিয়ে আসছি, নতুন কিছু আনি নাই। নতুন যেটা জানা থাকতে হবে, আমাদের গ্র্যান্ড মাস্টার 5 জন। আন্তর্জাতিক গ্র্যান্ড মাস্টার হয়েছে মনন রেজা নীর, সর্বকনিষ্ঠ, এটা লাগবে। দ্রুততম মানব ইমরানুর রহমান, দ্রুততম মানবী শিরিন আক্তার, এবং প্রথম আম্পায়ার হিসেবে আইসিসি এলিট প্যানেলে যুক্ত হয় শরফুদ্দৌলা সৈকত। তাহলে আমি জাস্ট রিসেন্ট গুলা বললাম, কারণ আমাদের মেডিকেলে কিন্তু আসছে যে বাংলাদেশ কবে ওয়ানডে স্ট্যাটাস লাভ করে, আমাদের মেডিকেলে আসছে বাংলাদেশ কবে টেস্ট খেলা লাভ করে, আমাদের দেশের সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান কে আশরাফুল, এটা আসছে বাংলাদেশে মেডিকেল ভর্তি পরীক্ষায়। একই টেস্টে হ্যাট্রিক করে কে সোহাগ গাজী, এটা আসছে মেডিকেল ভর্তি পরীক্ষায়। প্রশ্ন কিন্তু আসছে, বাট আমাকে বুঝতে হবে কোনটা রিসেন্ট, কারণ রিসেন্ট থেকে প্রশ্ন বেশি আসে, খেলাধুলা থেকে সবসময় রিসেন্টই আসবে। তাই আমি যেগুলা লাল করে দিয়েছি সেগুলা পড়বা, সেই 3টা লাইন পড়বা। এখান থেকে পড়বা হচ্ছে গ্র্যান্ড মাস্টার, এবং দ্রুততম মানব, আর যে আম্পায়ারের কথা বললাম সে। এখান থেকে এই 2টা লাইন, কারণ খেলাধুলা রিলেটেড আমার মনে হয় বাংলাদেশ না প্যারিস অলিম্পিকটাই আসবে, ধরে রাখলাম, বাট ছাড়া তো যায় না, কারণ আমি তার প্রশ্ন করিনি, আমি তো জানি না। সো এগুলা হচ্ছে পড়তে হবে। ক্লিয়ার? চলে যাই খুবই ইম্পর্টেন্ট আরো কয়েকটা তথ্যতে। সাম্প্রতিক দুর্যোগ 2টা, বঙ্গোপসাগর থেকে 2টা ঘূর্ণিঝড় আমাদের দেশে আসে। আমাদের দেশে কিন্তু ঘূর্ণিঝড় আসেই বঙ্গোপসাগরের কারণে, বঙ্গোপসাগর থেকে উৎপন্ন হয়, উৎপত্তি সব সময় বঙ্গোপসাগরে। 2টা, একটা হচ্ছে দানা আর একটা হচ্ছে রেমাল, ঠিক আছে? ডানা আর রুমাল না, দানা আর রেমাল। দানা নাম দিয়েছে কাতার, এটার অর্থ হচ্ছে দানা, বড় মুক্তা। আর রেমাল দিয়েছে ওমান, এটার অর্থ হচ্ছে বালু। একটা আসে 25 অক্টোবর, একটা আসে 26 মে। আবার আমাদের দেশে রিসেন্টলি যে একটা বন্যা হইল না, ফেনী সহ অনেক জেলা যে ক্ষতিগ্রস্ত হইল,
সেটা 19 আগস্ট 2024। কেন হয়েছিল জানো? এটাও কিন্তু আমি লাস্ট রান ব্যাচে পরীক্ষায় দিয়েছিলাম। ত্রিপুরাতে ডুম্বুর বাঁধ, ডুম্বুর হবে এটা, ধুম্বুর না, ডুম্বুর বাঁধ খুলে দেওয়ায়। এবং এই বন্যা দুর্গতদের জন্য কিন্তু কনসার্ট ফর নিউ বাংলাদেশ আয়োজন করে, গান গায় জেমস হাসানের মতো অনেক শিল্পীরা। তাহলে আমার এই কয়েকটা তথ্য কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ এগুলো একদম রিসেন্ট ঘটনা, এবং বন্যাটা যে আমাদেরকে কত বেশি এফেক্ট করেছে ওদের ডুমুর বাঁধ, ত্রিপুরার যে ডুমুর বাঁধ খুলে দেয় সেটার কারণে, এটা তো আমরা বুঝতেই পারছি। এখন আসি ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, আবার মানে ইউনুস যেখানে সেখানে ইম্পর্টেন্ট বলতেছি আপু, বাট এটা আপু পড়ায় ফেলছি একবার, আরেকবার নিয়ে আসছি। সেটা হচ্ছে আন্তর্জাতিক যে জাতিসংঘের অধিবেশনে বাংলায় ভাষণ দেয় ইউনুস 27 সেপ্টেম্বর 2024, খুব ইম্পর্টেন্ট। আন্তর্জাতিক সরকারের প্রধান হিসেবে ইউনুস প্রথম বিদেশ সফর করে যুক্তরাষ্ট্রে। কেন? কারণ যুক্তরাষ্ট্র হচ্ছে ফেভারিট, ইউনুসের প্রধান যুক্তরাষ্ট্র, সবকিছু থেকে যুক্তরাষ্ট্রের আশেপাশে ঘুরতেছে। সম্প্রতি দুর্নীতি বিরোধী আন্তর্জাতিক নতুন প্ল্যাটফর্মেও যুক্ত হয় বাংলাদেশ, গ্লোব নেটওয়ার্ক নামে। বাংলাদেশের হচ্ছে সুবর্ণ জয়ন্তী, সুবর্ণ জয়ন্তী কত বছরে হয় বলতো? সুবর্ণ জয়ন্তী পালন হয় 50 বছরে তো হয় মনে হয়। সুবর্ণ জয়ন্তী পালন হয়েছে, বাংলাদেশ জাতিসংঘে যুক্ত হয়েছে, এটার উপরে সুবর্ণ জয়ন্তী পালন হলো। তারপর হচ্ছে দেখো আর কি কি আছে, এগুলো বাকিগুলো লাগবে না। প্রথম যেগুলো দাগাইছি এগুলো খুব ইম্পর্টেন্ট। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের খুব গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, সেটা জানতেই হবে। আমি তারপরে তোমাদের এখানে কয়েকটা জিনিস পড়াবো, এখানে যেগুলা পড়াবো সেগুলাই মাথায় ঢুকায় ফেলবা, কারণ ওগুলা বেশি ইম্পর্টেন্ট। ফার্স্টে এভারেস্ট চূড়ায় আরোহণ করে, মানে এভারেস্ট চূড়ায় যায় কয়জন? 6 জন। কিন্তু এভারেস্টকে বিজয় করতে পারে 5 জন। কেন? কারণ আরেকজন নামার পথে তুষার ধসে মারা যায়, খালেদ হোসেন যে, সে মারা যায়। বাট আমরা তো জানতাম টোটাল এভারেস্ট বিজয়ী 5 জন, তাহলে আরেকজন এক্সট্রা কে আসছে? সে ডাক্তার, কিন্তু ডক্টর বাবর আলী। তাহলে ষষ্ঠ এভারেস্ট বিজয়ী বা ষষ্ঠ এভারেস্ট চূড়ায় আরোহণকারী যে বলুক, সে কে হবে? বাবর আলী। আর এভারেস্ট বিজয়ী 5 জন না 6 জন দিবা? যদি অপশনে 5 জন 6 জন দুইটাই থাকে, 5 জন দেওয়াটাই বেটার, কারণ এভারেস্টকে জয় করার যে তালিকা, সে তালিকায় কিন্তু খালেদ হোসেন নাই, কারণ সে তো আসার পথে মারা গেছে। কিন্তু আমাদের দেশের মানুষ তো অনেক আবেগী মানুষ না, যেহেতু সে চূড়ায় উঠছে, পতাকা দিতে পারছে, তো ধরে নিছে সে এভারেস্ট জয় করছে। বাট সে অ্যাকচুয়ালি এভারেস্ট আরোহণ করছে, জয় কিন্তু করতে পারে নাই। আর লাস্ট যে জয় করছে সে কিন্তু একজন ডাক্তার, সেটা কিন্তু মেডিকেলে আসতে পারে, বুঝছো? ডাক্তার দেখলে আবার ডাক্তারদের একটু ভালো লাগা কাজ করে না, তো দেখা গেল দিয়ে দিল। ওকে, তারপর দেখো এই ইউনেস্কো আমাদের 5টা সাংস্কৃতিক ঐতিহ্যকে স্বীকৃতি দেয়। বাউল গান, জামদানি, মঙ্গল শোভাযাত্রা, শীতলপাটি তো জানি। লাস্ট যেটা সেটা হচ্ছে ঢাকার রিক্সা ও রিক্সা চিত্র। এটা কিন্তু আমি তোমাদেরকে লাস্ট রান ব্যাচে পরীক্ষায় দিয়েছি। দেখছো, আমি কিন্তু আন্তর্জাতিক অনেকগুলাই তোমাদেরকে পরীক্ষায় অলরেডি দিয়ে এখন দেখো এখন কত মানে কমন লাগার কথা সবকিছু। আমাদের দেশের অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে সবার প্রথমে আমাদের দেশে ঘুরতে আসে কে? মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। আর স্বাধীনতার পরে কে আসছিল? ভারত। এন্ড ভারত তো আর খুশি না, বুঝো না? ভারত কি খুশি? ভারত তো খুশি না, এজন্য বাকি কে আসছে? মালয়েশিয়া থেকে আসছে। আচ্ছা, সো আমাদের যে দুইটা ঘূর্ণিঝড় ইম্পর্টেন্ট, কবে আঘাত হানে ইম্পর্টেন্ট, ত্রিপুরার বাঁধটার নাম ইম্পর্টেন্ট, এখানে ইউনুস যেখানে সেটাই ইম্পর্টেন্ট, মাথায় রাখবা, বাট এগুলো আরো বেশি ইম্পর্টেন্ট। আর এভারেস্ট চূড়ায় আরোহণকারী ষষ্ঠ ব্যক্তি, তারপর হচ্ছে ঢাকার রিক্সা ও রিক্সা চিত্র ইউনেস্কোর যে একটা ঘোষণা, তারপর বেগম রোকেয়ার সুলতানার স্বপ্ন, সুলতানাস ড্রিম, এটা যে স্বীকৃতি পেয়েছে ইউনেস্কো কর্তৃক, সেটা ইম্পর্টেন্ট।
এখানে যে কয়েকটা দাগালাম এগুলা কিন্তু ইম্পর্টেন্ট। আবার একটু তোমরা দেখো, তাহলে একটু ভাল লাগবে, মুখস্থ হয়ে যাবে। মানে ক্লাসে যতটুকু সম্ভব উইদাউট গিভিং এনি প্রেশার মুখস্থ করে ফেলা যায়। তাহলে ইউনুসের এই 3টা কথা বললাম, দানা আর রেমাল 2টা ঘূর্ণিঝড় বললাম, এভারেস্ট চূড়ায় আরোহণকারী বাবর আলী, সে একজন ডাক্তার, সুলতানার স্বপ্ন, রিক্সা রিক্সা চিত্র, এগুলো ইউনেস্কো কর্তৃক স্বীকৃত হয়েছে। ওকে, এখন সাম্প্রতিক বাংলাদেশ নিয়ে না অনেক তথ্য আছে, অনেকগুলা তথ্য আছে। আমার কি সবগুলা জানা লাগবে? আপু আপনি তাহলে আনছেন কেন? আমি আনছি, বিভিন্ন টাইপের মানুষ আছে বুঝছো। কিছু কিছু স্টুডেন্ট থাকে, তারা এই যে আমি স্লাইড গুলো আনছি না, মাত্র 20টা স্লাইড, 20টা স্লাইড ওদের পড়তে সময় লাগবে 1 ঘন্টা। পুরা 20টা স্লাইডের আদ্যপ্রান্ত সব পড়তে সময় লাগবে 1 ঘন্টা। আর কারো কারো 2টা স্লাইড পড়তে সময় লাগবে 1 ঘন্টা। সো স্টুডেন্ট তো সব রকম আছে, সেক্ষেত্রে আমি বেশি এনেছি, আবার ইম্পর্টেন্টও বলে দিচ্ছি। দেখো, বাংলাদেশ সরকার ছাত্রলীগ নিষিদ্ধ করে 23 অক্টোবর 2024। খুবই 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 ইম্পর্টেন্ট। আবার আমাদের ইপিআই তে বর্তমানে টিকা কিন্তু 10টা না, আগে তো আমরা জানতাম 10টা, কিন্তু হিউম্যান প্যাপিলোমা ভাইরাস যেটা জরায়ুর টিকা, ওইটা যুক্ত হওয়ার কারণে হয়ে গেছে কিন্তু 11টা। আমাদের দেশে একটা নতুন স্তন্যপায়ী প্রাণী আসছে, হিমালয় থেকে আসছে, হিমালয়ান বড় পাতানাক বাদুড়, এটাও মনে রাখতে হবে। আচ্ছা, আমাদের দেশে সাতবীর শ্রেষ্ঠের স্মরণে একটা টাওয়ার নির্মিত হয় ঢাকা সেনানিবাসে, বাংলাদেশের ওহে বিহঙ্গ মোড়, জাপানের নাগাসাকি পিস পার্কে এটা হয়, এটাও জানা রাখতে হবে। আর এখানে দেখো কিছু শীর্ষ জেলা আছে, জেলাগুলা একবার রিডিং দিয়ে রাখো, কারণ অনেক সময় জেলাগুলা কিন্তু চলে আসতে পারে। বাংলাদেশের প্রথম আয়রন লেডি মারিয়া ফেরদৌসি, বাংলাদেশি প্রথম যে টেনিসে হোয়াইট ব্যাচ পায় মাশফিয়া আফরিন, এরকম আরো কয়েকটা কথা জানা থাকতে হবে। আর এই যে বললাম শীর্ষ জেলা, কোনটা কোন উৎপাদনের শীর্ষ জেলা একবার রিডিং দিয়ে রাখো। তুলা উৎপাদনের শীর্ষ জেলা যে ঝিনাইদহ, এটা কিন্তু আমরা বাংলাদেশের ক্লাসেই পড়েছি, ঠিক আছে। আলু উৎপাদনের রংপুর, পাট উৎপাদনে ফরিদপুর, আম উৎপাদনে নওগাঁ, এগুলো বেশিরভাগই কিন্তু পড়া আছে, ঠিক আছে। চাঁপাইনবাবগঞ্জ না, আম উৎপাদনে হচ্ছে নওগাঁ, তো এগুলোও কিন্তু পড়া আছে। এই যে এই প্রশ্নটা আমি তোমাদেরকে লাস্ট রান ব্যাচে দিয়েছিলাম, দেশের প্রথম ডিজিটাল ব্যাংক নগদ ডিজিটাল ব্যাংক, তো এরকম প্রশ্ন কয়েকটা কিন্তু অলরেডি পড়া হয়ে গেছে। এখানে দেখো খুব ইন্টারেস্টিং জিনিস, আমি সবসময় যেসব বিখ্যাত ব্যক্তিবর্গ মারা যায় তাদের নামগুলা কিন্তু আনা হয়। এখন আমাদের 24-এ মারা যায় এরকম 3 জন আছে, 3 জনের মধ্যে 2 জন অনেক ইম্পর্টেন্ট। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠযোদ্ধা সুজেয় শ্যাম, সে মারা যায়। তার কিন্তু অনেক বিখ্যাত গান আছে, গান সুর করছে, রক্ত দিয়ে নাম লিখেছি, রক্ত চাই রক্ত চাই, এই গানগুলা কিন্তু তার লেখা। সে মারা গেছে, সুজেয় শ্যাম। আমার বছরে মেডিকেলে আসছিল আব্দুল জব্বার মারা যায় 2017-তে। তো আব্দুল জব্বার থেকে প্রশ্ন আসে যে এটা কি যেন একটা প্রশ্ন ছিল, তারই কোনো একটা গানের হচ্ছে প্রশ্ন আসছিল। তো এরকম হচ্ছে একটা প্রশ্ন আসছিল আমার সময়। তার মানে কি, যারা মারা যায় তাদের কোনো একটা ইম্পর্টেন্স থাকলে সেটা জানা থাকতে হবে। জাকারিয়া পিন্টুকে স্বাধীন বাংলা ফুটবল দলের প্রথম অধিনায়ক ছিল, যে ফুটবল খেলে খেলে আমাদের দেশকে তখন হচ্ছে টাকা তো মানে অনেক আমাদের তহবিলের তো টাকা আর্ন করতো, যেটার মাধ্যমে হচ্ছে যুদ্ধে ইউজ করা হইতো যে টাকাটা, সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। সেও কিন্তু রিসেন্টলি মারা যায়। এছাড়া সত্যজিৎ রায়ের পথের পাঁচালী চলচ্চিত্রের একটা ক্যারেক্টার দুর্গা উমা দাস, সে মারা যায়। তাহলে 3 জন মারা যায়, এই 3 জনটা মাথায় রাখতে হবে, ঠিক আছে। ছাত্রলীগকে নিষিদ্ধ করে এটা তো একবার বলেছি। এরপরে দেখো আরো কয়েকটা জিনিস, নতুন কোন ফলন আসলে সেটাও মাথায় রাখতে হয়। আব্দুল হাকিম নামে একজন হাকিম ধান এটা হচ্ছে নতুন তৈরি করে, সো তার একটা কৃষক উদ্ভাবন করছে, চিন্তা করে দেখো কত ইম্পর্টেন্ট হাকিম ধান।
আবার একজন বিজ্ঞানী ডক্টর আবেদ চৌধুরী পঞ্চব্রীহি নামে 5 প্রকারের ধান চাষের পদ্ধতি বের করছে। তাহলে এইগুলাও ইম্পর্টেন্ট যে ধান কতটা মানে ধানের নতুন ফলন। এপাশ থেকে আর তেমন কিছু লাগবে না, এপাশ থেকে। আচ্ছা, সম্প্রতি টাইম 100 এর তালিকায় নাহিদ ইসলাম কিন্তু আসছে। আবার প্রথম 500 হচ্ছে টপ 500 তোমার পাওয়ারফুল ব্যক্তিত্বর মধ্যেও কিন্তু নাহিদ ইসলাম আসছে। তার মানে কি, নাহিদ ইসলাম বুঝে গেল সে খুব ইম্পর্টেন্ট, তাই না? তাহলে আমি যেগুলা হচ্ছে কি লাল করে মানে রেড করে দিচ্ছি, এগুলা খুব ইম্পর্টেন্ট, একবার হইলেও এগুলা মাথায় রাখতে হবে। হাকিম ধান, তারপর হচ্ছে পঞ্চব্রীহি, লক্ষ্মী দিয়া ধান, 3টা টাইপের ফলন আসছে। সো ফলনগুলাও লাগবে, মারা গেছে যাদেরকে তাদেরটাও লাগবে। আবার হচ্ছে এখান থেকে আমরা যেমন কয়েকটা জিনিস দিয়েছি এগুলাও লাগবে। তাহলে এই গেল আমার হচ্ছে বাংলাদেশ। আন্তর্জাতিক আমি অনেক কিছুই অলরেডি পড়ায় ফেলছি, তো আমি একটু ফাস্ট যাব। আগে আমাকে বলো, বাংলাদেশের এতটুকুন পর্যন্ত তোমাদের কারো কাছে কঠিন লাগছে কিনা? বাংলাদেশটাই কিন্তু ইম্পর্টেন্ট ছিল, কারণ বাংলাদেশে অনেক নতুন তথ্য আসছে। আন্তর্জাতিক বেশিরভাগই আমার পড়ানো হয়ে গেছে। এতটুকুন পর্যন্ত সবাই কি বুঝতে পারছো কিনা সবকিছু? এন্ড মুখস্থ করতেও আশা করি এখন একটু সহজ হবে। সাউন্ড প্রবলেম। আচ্ছা, আমি আরো জোরে বলবো। আমার বাসায় হচ্ছে আমার কাজিন বলতেছি, আমার কাজিন খেলতেছে, আর হচ্ছে আমার বোনের বাচ্চা কাঁদতেছে। সো মেনি নয়েজেস, বাট চেষ্টা করব আর একটু জোরে বলার জন্য। আচ্ছা, ওকে। সাউন্ড প্রবলেম পুরোটা টাইম আমি তো ফার্স্ট থেকে সাউন্ড দেখতেছি, সবকিছু তো ঠিকই আছে, সাউন্ড প্রবলেম তো হওয়ার কথা না। আমি তো মাঝখানে মাঝখানে সাউন্ড শুনি একটু পরপর, যে সাউন্ড ঠিক আছে নাকি। ওকে, এখন চলে আসি হচ্ছে আন্তর্জাতিকে। সো আন্তর্জাতিকের মধ্যে আমার লাস্ট যে 13 নাম্বার না 12 নাম্বার ক্লাসে আমি নির্বাচন পড়াইছি। তো নির্বাচন আমি অ্যাকচুয়ালি এখন আর অনেক বেশি পড়াতে যাব না, আমি অলরেডি রেড কালারও করে আনছি কোনগুলা কোনগুলা লাগবে। সো নির্বাচনটা কিন্তু আমি আন্তর্জাতিকের ক্লাসে পড়িয়েছি। অবশ্যই জানা থাকতে হবে যুক্তরাষ্ট্রের নির্বাচন 2024 প্রার্থী ছিল কে কে? ডোনাল্ড ট্রাম্প আর কমলা হ্যারিস। ডোনাল্ড ট্রাম্প ছিল রিপাবলিকান পার্টি আর কমলা হ্যারিস ছিল ডেমোক্রেটিক পার্টি। এটা রিপাবলিকান পার্টি আর এটা ডেমোক্রেটিক পার্টি। ডেমোক্রেটিক পার্টির হচ্ছে তোমার প্রতীক হচ্ছে ডানকি, গাধা, আর রিপাবলিকান পার্টির প্রতীক হচ্ছে এলিফেন্ট, হাতি। তো যার ডানকি সে তো এমনিই হারবে। সো ডোনাল্ড ট্রাম্প জিতেছে, 47তম বিজয়ী কিন্তু ডোনাল্ড ট্রাম্প। এবং ডোনাল্ড ট্রাম্প জিতেছে বা প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে ইলেকটোরাল কলেজের মাধ্যমে। ইলেকটোরাল কলেজের ওদের একটা ভোটিং করে যারা সিস্টেম, সেটার মাধ্যমে, ঠিক আছে। সো এই গেল হচ্ছে মেইন কথা, আমি আর বেশি ডিটেলস সবকিছু পড়াতে গেলাম না। এবং সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই নির্বাচনে যে ব্যালট পেপার দেয়, এইবার প্রথমবারের মতো বাংলা ভাষায় ব্যালট পেপার চালু হয়েছে। সো বাংলা ভাষায় ব্যালট পেপার চালু হয় নিউ ইয়র্কে, এটা খুবই বড় ব্যাপার কিন্তু, তাই না? বাংলা ভাষাকেও তারা গুরুত্ব দিচ্ছে, ঠিক আছে। আর কোন কোন বিশ্বের প্রধান লাগবে আমরা কিন্তু বেশিরভাগই জানি। বাংলাদেশের শাহাবুদ্দিন, ডক্টর ইউনুস, প্রধানমন্ত্রী না যদিও, প্রধান উপদেষ্টা, ফিলিপাইনের আব্বাস, রাশিয়ার ভ্লাদিমির পুতিন, তুর্কির রিসেপ তাইয়েপ এরদোয়ান, সিরিয়ার এখন অন্তর্বর্তীকালীন। কেন? কারণ সিরিয়াও কিন্তু স্বাধীন হয়েছে,
বাসার আল আসাদ থেকে স্বাধীন হয়েছে। এখন মোহাম্মদ আল বশির নামে একজন আছে, সে অন্তর্বর্তীকালীন আছে। আর মেক্সিকোতে ক্লডিয়া শেনবম, উনি আবার প্রথম নারী প্রেসিডেন্ট মেক্সিকোর, সো এটা ওনার জন্য ইম্পর্টেন্ট। ওকে, তাহলে এই গেল নির্বাচন রিলেটেড। নির্বাচন আমি আগেই পড়াইছি। পুরস্কারও তোমাদেরকে একদম যেটা আগে মানে আন্তর্জাতিকে যা পড়ানো হয়েছে সেটাই নিয়ে আসছি। নোবেল পুরস্কার 2024 পুরস্কারের মধ্যে এখান থেকে একটা প্রশ্ন ইনশাল্লাহ আসবে বলা যায়। সো পুরস্কার থেকে তোমরা, যে আমি বললাম না যে 3-4টা প্রশ্ন, দেখো অলরেডি কিন্তু 3 নাকি 4 নাম্বার আমি অলরেডি বলতেছি। সো এই যে এগুলা 99.99% ইম্পর্টেন্ট আলা জায়গা, কিছু না কিছু তো ধরা পড়বেই এখানে, তাই না? নদীতে জাল ফেললে তো কিছু না কিছু মাছ তো আসবেই। সো এই কয়েকটা থেকে প্রশ্ন আসা খুব ইম্পর্টেন্ট। নোবেল পুরস্কারের মধ্যে আরো বেশি ইম্পর্টেন্ট হচ্ছে, লাল করে দিছি, চিকিৎসা, সাহিত্য আর শান্তি। শান্তিতে একটা সংগঠন, জাপানের হিরোশিমা নাগাসাকিতে ঘটে গেছে বোমা হামলা, ওই বোমা হামলায় যারা বেঁচে গেছে তাদের নিয়ে একটা সংগঠন জাপানিরা করছে, নিহন হিদান কিও। তারা শান্তির জন্য কাজ করে, এই জন্য তারা শান্তিতে নোবেল পাইছে। সাহিত্যে পাইছে হানকাং। হানকাং দেখো এশিয়ার সাহিত্যে নোবেল বিজয়ী প্রথম নারী, সেটা আরো ইম্পর্টেন্ট বেশি। আর মাইক্রো আরএনএ আবিষ্কার করে কে? এই রাফকুন আর অ্যাম্ব্রোস, তারা দুইজন চিকিৎসায় নোবেল পায়। বাকি 3টা রিডিং দিয়ে রাখো, বাট এই 3টা লাগবে। টোটাল পাইছে 11 জন, এর মধ্যে চিকিৎসা, সাহিত্য, শান্তি মাস্ট লাগবে। চলে আসি আরো কিছু পুরস্কারে, যেমন অস্কার পুরস্কারে এবারে সেরা চলচ্চিত্র ওপেনহেইমার, সেও কিন্তু পারমাণবিক বোমা তৈরি করেছে, মানে রিয়েল কাহিনী নিয়ে, ক্রিস্টোফার নোলানের লেখা। এছাড়া হচ্ছে তোমার আরো ইম্পর্টেন্ট পুলিৎজার পুরস্কার, সেটা হচ্ছে সাংবাদিকদের পুরস্কার, এটা পেয়েছে রয়টার্স। আর আন্তর্জাতিক শিশু পুরস্কার আফগানিস্তানের নীলা ইব্রাহিমি। যেহেতু এই 2টা স্লাইড আপু আগেই পড়িয়েছি, যারা আন্তর্জাতিকের ক্লাস করবে তাদের জন্য এটা বেশি কঠিন হওয়ার কথা না, এগুলো কিন্তু সবই ওখানের পড়াই। শিক্ষা, চিকিৎসা ক্ষেত্র একদম আন্তর্জাতিকের পড়াটাই আমি লাল করে আনছি। ডায়রিয়া প্রতিরোধে যে খাবার স্যালাইন উদ্ভাবন করেছে রিচার্ড অ্যালান, সে মারা গেছে, রিসেন্টলি মারা গেছে। কে? ডায়রিয়ার খাবার স্যালাইন, সে কাজ করতো আইসিডিডিআরবিতে। আবার মুক্তিযুদ্ধেও তার অনেক অবদান আছে, এজন্য তাকে মুক্তিযুদ্ধের অকৃত্রিম বন্ধুও বলা হয়। এছাড়া আমাদের দেশে আসে নাই, বাট বিশ্বে একটা জরুরি অবস্থা তৈরি করে ফেলে মাঙ্কি পক্স। এই মাঙ্কি পক্স রিসেন্টলি জরুরি অবস্থা ঘোষণা করে 14 আগস্ট 2024। এটার আবার টিকা আবিষ্কার হয়ে গেছে। এটা কিন্তু অত বেশি মারাত্মক না, মারা যাবে না, কিন্তু এটা অনেক ছোঁয়াচে এবং মাথা ব্যথা, জ্বর, পিঠে ব্যথা, সমস্ত শরীরে ব্যথা, আবার এই যেরকম ক্ষত 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 দাগও হয়ে যায়। ভাইরাসটা হচ্ছে তোমার একটা টিকা আবিষ্কার করেছে ডেনমার্ক, উদ্ভাবন করেছে কি? ডেনমার্কের। তারপর দেখো চিকিৎসা ক্ষেত্রে আরো কিছু অবদান আছে, এগুলো বাংলাদেশেরই মেইনলি। বাংলাদেশে চাঁদপুরের মতলবে, হ্যাঁ, এইচপিভি নতুন টিকা, যেটা 4র্থ টিকা, সেকোলিন। আগে ছিল 3টা, সার্ভারিক্স, গার্ডাসিল 4 আর গার্ডাসিল 9। লাস্ট যে টিকাটা আবিষ্কার হয়েছে সেটা হচ্ছে সেকোলিন। এটা আবার আমাদের মানবদেহে পরীক্ষা চালায় চাঁদপুরের মানুষকে বলিকা বাখরা কইরা ফেলে আর কি। একটা নতুন মথ আবিষ্কার করেছে এক দম্পতি, প্যারাক্সিনোয়াক্রিয়া স্পিনোসা। এটা কিন্তু এটা পুরাটাই আন্তর্জাতিকের ক্লাসে পড়ানো হয়েছে, এজন্য আমি জাস্ট একটু নিয়ে আসছি দেখার জন্য। এখান থেকে গত বছর প্রশ্ন হয়েছে, অর্থাৎ 2023-24 প্রশ্ন আসছে, কালাজ্বর কবে নির্মূলের স্বীকৃতি দেয়। তো বাকিগুলা আমার মনে হয় না একই জায়গা থেকে 2 বছর পর পর প্রশ্ন আসবে, তো এটা এতটা ইম্পর্টেন্ট না, তারপরে নিয়ে আসছে। একবার মন চাইলে একবার রিডিং দিও, মন না চাইলে দরকার নেই। এবারে হচ্ছে বিদেশের খেলাধুলা। বিদেশের ফুটবলের সবচেয়ে জনপ্রিয় পুরস্কার ব্যালন ডিওর উইনার এবারে হচ্ছে রদ্রিগো। এই যে রদ্রিগো, স্পেনের রদ্রিগো যে প্লেয়ার, যারা ফুটবল দেখে, আমি ফুটবল দেখি না, সো যারা দেখে তাদের জন্য খুব ইম্পর্টেন্ট। তোমাদের এবারে আসতে পারে প্যারিস অলিম্পিক 2024। কেন? কারণ এখানে ডক্টর ইউনুসের ভূমিকা আছে, এজন্য ইম্পর্টেন্ট।
3-0 তত্ত্বের উপর ভিত্তি করে এটা করা হয়। এখানে হচ্ছে তোমার গ্রাম ভিলেজ, এই একটা হচ্ছে তোমার গ্রাম ভিলেজ বানানো হয়, যেটাও বানাইতে সহায়তা করছে ডক্টর ইউনুস। কেমনে গ্রাম ভিলেজ ছিল? ফ্রান্সের সেন্ট ভেনিস গ্রামটা ছিল গ্রাম ভিলেজ, ঠিক আছে? তো এটা ইম্পর্টেন্ট। এছাড়া খেলাধুলা থেকে আর বাকিগুলো লাগবে না। ফিফা 26 কবে হবে, কোথায় হবে, ইটস নট দ্যাট ইম্পর্টেন্ট। তাহলে আমার ব্যালন ডিওর কে পাইছে? যে এই যে রদ্রিগো, স্পেনের রদ্রিগো। আর প্যারিস অলিম্পিকে ডক্টর মোহাম্মদ ইউনুস সহায়তা করেছে গ্রাম ভিলেজ তৈরির মাধ্যমে, এবং তার 3-0 তত্ত্বটা এখানে ছিল হিরো বা মেইন থিম ছিল। চলে আসি 1 2 3 4 5 আর 5টা স্লাইড আছে, এবং 5টা স্লাইড থেকে খুবই বেসিক কিছু তথ্য জানবো, কারণ অনেক ডিপে গেলে দেখা যাবে যে কিছুই মনে থাকবে না। সাউন্ড একবার জোরে আসে আর একবার, আচ্ছা আমার কথার কারণে এরকম হচ্ছে, কারণ আমি একবার জোরে কথা বলি, একটু দূরে যাচ্ছি, একবার কাছে আসতেছি, আমি চেষ্টা করবো স্থির থাকার। ওকে, তো বিভিন্ন যুদ্ধ আর সংকট, এর মধ্যে আমি জাস্ট তোমাদেরকে ইসরায়েল ফিলিস্তিনের সংকটটাই বলবো। আরো কিছু আছে, কিন্তু প্রথমে আমাদেরকে একটু জানতে হবে, একটু ইসরায়েল ফিলিস্তিনটা জানলে, মানে যুদ্ধ রিলেটেড বা সংকট আর কোনোটা জানার দরকার নাই, ইসরায়েল ফিলিস্তিনটা জানলেই হবে। এটা রিসেন্টলি যেহেতু এটা অনেক বেশি, সব দেশকেই অনেক বেশি ইফেক্ট করছে। সো ইসরায়েল ফিলিস্তিনের মধ্যে আগে জানতে হবে ফিলিস্তিনের দুটা অঞ্চল, একটা গাজা আর একটা পশ্চিম তীর। গাজা আর পশ্চিম তীর দুইটা অঞ্চল আছে ফিলিস্তিনের। এই দুই অঞ্চলকে নিয়ন্ত্রণ করে দুইটা রাজনৈতিক দল, বলতে পারি হামাস, পিএলও। পিএলওর মধ্যে আছে ফাতাহ, তো এটা ফাতাহ মনে রাখতে হবে। আর একটা সংগঠন আছে আল কাসাম ব্রিগেডস। তাহলে আমার ফিলিস্তিনের 4টা দল পড়তে হবে। এখান থেকে কিন্তু প্রশ্ন আসলে এই স্লাইডটা থেকে আসবে। সংকট কিভাবে কি হয়েছে, অত ডিপের কোয়েশ্চেন নাও আসতে পারে, এখান থেকে আসতে পারে। ফিলিস্তিনের রাজনৈতিক দল হামাস মানে সাহস। পিএলও হচ্ছে প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন, প্রতিষ্ঠাতাকে ইয়াসির আরাফাত, এবং এর একটা রাজনৈতিক শাখার নাম হচ্ছে ফাতাহ, সেটার অর্থ হচ্ছে বিজয়। আমরা কিন্তু এগুলাও সব আন্তর্জাতিক ক্লাসে পড়ে ফেলছি, তাই না? এখন আসি ইয়েমেনের একটা সংগঠন হুতি আর লেবাননের একটা সংগঠন হিজবুল্লাহ। এগুলাও ইকুয়ালি ইম্পর্টেন্ট যুদ্ধটা বুঝার জন্য। চলো এবারে আমরা যুদ্ধটা সিম্পলি বুঝি। যখন প্রথম বিশ্বযুদ্ধ হয়, প্রথম বিশ্বযুদ্ধেই বেলফোর ঘোষণা দেয় এবং সেখানে বলে আমরা ইহুদিদের জন্য একটা রাষ্ট্র গঠন করি। এটা দিয়ে আমাদের মেরে দিল আর কি। প্যালেস্টাইনে একটা রাষ্ট্র গঠন করার জন্য ফার্স্টে বলে বেলফোর ঘোষণাতে। এরপরে ইসরায়েলরা আস্তে আস্তে চিন্তা করে আমরা প্যালেস্টাইনে ভূখণ্ডে জায়গা দখল করব, জায়গা দখল করে। এদিকে হচ্ছে আরব ইসরায়েলের প্রথমে যুদ্ধ হয়, একটা 6 দিনের যুদ্ধ। কিন্তু ইসরায়েল না এত যুদ্ধ, বাট ইসরায়েলের সবচেয়ে বড় শক্তি হচ্ছে যুক্তরাষ্ট্র। ইভেন ফিলিস্তিন এখনো জাতিসংঘের অন্তর্ভুক্তই হইতে পারে নাই, কারণ যুক্তরাষ্ট্র বারবার ভেটো দিচ্ছে। এজন্য কিন্তু ফিলিস্তিন এখনো জাতিসংঘের আন্ডারে যাইতে পারে নাই। তো ফিলিস্তিন কি করতো, প্রথম ইন্তিফাদা জিনিসটা হচ্ছে ফিলিস্তিনের গণজাগরণ। এটা কিন্তু ডিউতে আসছে যে ফিলিস্তিনের ইন্তিফাদা বলতে কি বোঝায়, ফিলিস্তিনের গণজাগরণ বোঝায়। তো তারা এরকম ফিলিস্তিন গণজাগরণ করা শুরু করলো, আস্তে আস্তে একটা সংগঠন করলো হামাস। কিন্তু না, হামাসের সাথেও ইসরায়েলের সংঘর্ষ লেগে গেছে। হামাসের শাখা একটা ইসলাইন, যেটা আল কাসাম ব্রিগেডে যেটা পড়লাম, হামাসের শাখা, এই শাখাটা হচ্ছে একটা অপারেশন চালায়, আবার ইসরায়েল তার বিরুদ্ধে আরেকটা অপারেশন চালায়, অপারেশন আয়রন সোর্ড ইসরায়েল চালায়। তো আলটিমেটলি কি হইলো, দুইটা জায়গায় বিধ্বংসী অবস্থা হইলো। এদিকে ইসরায়েলের বিরুদ্ধে কিন্তু বিভিন্ন দেশ এখন গণহত্যার মামলাও দিচ্ছে। ইভেন যুক্তরাষ্ট্রের বিভিন্ন শিক্ষার্থীরা কিন্তু ইসরায়েলের বিরুদ্ধে আন্দোলনও করতেছে। কিন্তু যুক্তরাষ্ট্র এত ঝামেলাপূর্ণ, ওরা কিন্তু ইসরায়েলকে এখনো সাপোর্ট করেই যাচ্ছে।
এছাড়া ইসরায়েলের সাথে কিন্তু ইরানেরও সংঘাত হয়, এরপর ইরান একটা অপারেশন চালায়, অপারেশন ট্রু প্রমিস নামে। আমি খুব শর্টকাট বলছি কারণ অনেক বেশি ডিপে যাওয়ার দরকার নাই। তো আমি এই দুইটা স্লাইড থেকে যে জিনিসগুলা একদম 100% লাগবে সেগুলো আমি একটু রেড করে দিচ্ছি। যেহেতু ইসরায়েল থেকে যদি কখনো আসে একটা প্রশ্ন আসতে পারে, সর্বোচ্চ একটা প্রশ্ন আসতে পারে। সেই প্রশ্নটা কি হইতে পারে? আমার ধারণা সেই প্রশ্নটা তার দলগুলা নিয়ে হবে, অর্থাৎ হামাসের একটা শাখা ব্রিগেডস, পিএলওর একটা শাখা ফাতা। এই যে চারটা দল পড়তে হবে, আসলে এই চারটা দল থেকে আসতে পারে। প্রতিষ্ঠা করছে কে? ইয়াসির আরাফাত। এই দুইটাকে। এবং এই জায়গা থেকে দেখো, এই জায়গা থেকে কি জানতেই হবে? এই জায়গা থেকে জানতে হবে যে ইরানের যে অপারেশন ট্রু প্রমিস সেটা জানবা, আর হামাসের যে অপারেশন আল কাসাম ব্রিগেডের যে আল আকসা ফ্লাড, এই দুইটা অপারেশন সম্পর্কে একটু জানা থাকতে হবে। যেহেতু দুইটা অপারেশন হয়েছে, অপারেশন সম্পর্কে জানা থাকতে হবে। ওকে। আর ইসলামী একটা জিহাদ হয়েছে, সেটার ইউনিট ছিল কি? নুকবা ফোর্স। এটা যদি জানতে মন চায় জানলে এত বেশি ইম্পর্টেন্ট না। এখন আমি সংকট শেষ। এখন কিছু ইম্পর্টেন্ট তথ্য আবার আগের মতো আন্তর্জাতিক সাম্প্রতিকের অতিরিক্ত কিছু তথ্য এখানে নিয়ে আসছি 3টা স্লাইডে। এর মধ্যে কিছু জিনিস দেখো, আমি একটু পড়াই দেই। যেমন ফার্স্ট ওয়ানটা দেখো, আমাদের দেশের ভাষার দিক থেকে, মাতৃভাষার দিক থেকে বাংলা হচ্ছে পঞ্চম, আর প্রথম হচ্ছে ম্যান্ডারিন মানে চাইনিজ ভাষা আর কি। তো চাইনিজ ভাষা প্রথম আর বাংলা ভাষা পঞ্চম। এইটা কিন্তু চাইনিজ ভাষা যে প্রথম, এটা আসছে মেডিকেলে, এটাও আসছে সর্বাধিক ভাষার দেশকে পাপুয়া নিউ গিনি, বিসিএস এ আসছে। সো এগুলা ইম্পর্টেন্ট। তারপর দেখো জনসংখ্যাটা আমরা আন্তর্জাতিকের ক্লাস অলরেডি পড়েছি, তো এটা বললাম না। তারপর দেখো এই টেকনোলজিটা খুব ইম্পর্টেন্ট। ইলন মাস্ক যে টুইটার করছে, টুইটারের নাম এখন এক্স, আর টেসলা তার কোম্পানি, সে আবার একটা মহাকাশযানও করছে, স্পেস এক্স স্টারশিপ। তাহলে ইলন মাস্কের মহাকাশযান বা স্যাটেলাইট আছে স্টারলিংক, স্পেস এক্স স্টারলিংক। এটা গেল তার ইলন মাস্কের মহাকাশযান, মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান এবং স্যাটেলাইট ভিত্তিক প্রতিষ্ঠান। তার মানে ইলন মাস্ক কিন্তু এখন মহাকাশে নিয়ে কাজ করতেছে। এছাড়া আমরা যে অনেক বেশি চ্যাট জিপিটি ইউজ করি, চ্যাট জিপিটি হচ্ছে এআই এর একটা অ্যাপ্লিকেশন। এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটা অ্যাপ্লিকেশন চ্যাট জিপিটি। আমি না ভুলে গেছি এটা কি যেন, জিপিটি হচ্ছে সম্ভবত গ্লোবাল প্রেফারেন্সিয়াল টেকনোলজি, জেনারেলাইজড প্রেফারেন্সিয়াল, কি এটা আমি ফুল ফর্ম ভুলে গেছি। যাই হোক, তো চ্যাট জিপিটি এর প্রতিষ্ঠান হচ্ছে ওপেন এআই, খুব ইম্পর্টেন্ট। এর প্রধান হচ্ছে স্যাম অল্টম্যান। তাহলে আমরা যে চ্যাট জিপিটি এখন খুব ইউজ করি, ইভেন আমিও তোমাদের বিভিন্ন স্লাইড বানাতে চ্যাট জিপিটির হেল্প নেই। এই চ্যাট জিপিটির কে করছে? স্যাম অল্টম্যান এখন বর্তমানে এর প্রধানের দায়িত্ব পালন করছে। আরেকটা জিনিস দেখো ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, এই যে বাশার আল আসাদ 8 ডিসেম্বর 2024 বাশার আল আসাদের পতন হয়, সিরিয়ার একটা স্বাধীনতা পায়। এইটা হচ্ছে তোমার, জাস্ট আমি একটা লাইনে আছি, আসলে এই লাইনটাই আসবে যে কবে বাশার আল আসাদের পতন হয়, যদি আসে। এন্ড বাকি ইম্পর্টেন্ট লাইন আর নাই এখানে। এগুলো আমরা অলরেডি পড়ে ফেলেছি, যে আমদানিতে শীর্ষে কে, রপ্তানিতে শীর্ষে কে, তেল উৎপাদনের শীর্ষে ভেনেজুয়েলা। এগুলা কিন্তু আন্তর্জাতিক ক্লাসে এটাও পড়ানো হয়েছে, তেল উৎপাদনে যে শীর্ষে ভেনেজুয়েলা। বাংলাদেশ ব্রিক্স এর সদস্য না, কিন্তু এনডিবির সদস্য। এনডিবি হচ্ছে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক। এই ব্যাংক দুইটার সম্পর্কে একটু জানবা, ঠিক আছে? তাহলে এই গেল আমাদের মোটামুটি 3টা স্লাইড থেকে ইম্পর্টেন্ট যা যা ছিল আমি একটু রেড করে দিচ্ছি, সাথে তোমরাও একটু খেয়াল করো কোনটা কোনটা লাগবে। সেটা হচ্ছে
নিউ ডেভেলপমেন্ট ব্যাংক, বাংলাদেশ এটার সদস্য, ব্রিক্স এর সদস্য না, কিন্তু নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের সদস্য। তারপর এখানে যে আমদানিতে শীর্ষকে, রপ্তানিতে শীর্ষকে, তেলের শীর্ষকে, এটা একটু লাগবে। এটা আগে এরকম কোয়েশ্চেন অনেক আসতো, হ্যাঁ, আর বিসিএস এ তো আসেই, এজন্য লাগে। পাপুয়া নিউগিনি হচ্ছে সর্বাধিক ব্যবহৃত ভাষার দেশ। এছাড়া সবচেয়ে বেশি জনসংখ্যা কার, এটা কিন্তু ভারত হয়ে গেছে, আগে ছিল চীন, এখন ভারত হয়ে গেছে। আর মান উন্নয়ন সূচকে বাংলাদেশ 129তম। এখান থেকে যেটা পড়তে হবে, চ্যাট জিপিটি এর প্রধান সান ফ্রান্সিসকো সদর দপ্তর, চ্যাট জিপিটি জিনিসটা কি, অ্যান্ড ইলন মাস্কের যে দুইটা জিনিস, স্পেস এক্স আর হচ্ছে স্টারলিং, যেহেতু এখন আন্তর্জাতিক অ্যাড হয়েছে, ইলন মাস্কের আবিষ্কার যেহেতু আমাদের দেশে বর্তমানে অনেক বেশি, ইলন মাস্ক থেকে কোয়েশ্চেন আবার আসতে পারে। আর এখান থেকে আপু যে কয়েকটা বললাম সেটা। আচ্ছা, আমি তোমাদেরকে শান্তি বাহিনী প্রেরণে সম্ভবত বাংলাদেশের অবস্থান তৃতীয় বলেছিলাম না দ্বিতীয় বলেছিলাম, আমার খেয়াল নাই। বাংলাদেশ কিন্তু এখন আবার দ্বিতীয়, নেপাল প্রথম, বাংলাদেশ এখন আবার শান্তিরক্ষী প্রেরণে দ্বিতীয় হয়ে গেছে। আর বাংলাদেশ রপ্তানি হচ্ছে পাট রপ্তানিতে প্রথম, পোশাক শিল্প রপ্তানিতে কিন্তু বাংলাদেশ দ্বিতীয়, বাট আমাদের দেশের জন্য এটাই হাইয়েস্ট। রপ্তানিতে দ্বিতীয়, কিন্তু আমাদের দেশের জন্য এটাই, আমাদের দেশ সবচেয়ে বেশি লাভ করতেছে পোশাক তৈরি, পোশাক থেকে টাকা উপার্জন করছে। তো এই গেল মোটামুটি আমাদের ক্লাস শেষ, আজকের ক্লাস। আমি তোমাদেরকে এটার পিডিএফ দিয়ে দিব। আর আজকের যে টপিকগুলো ছিল এর মধ্য থেকে আবার বলছি 3 থেকে 6টা প্রশ্ন কমন আসার চান্স আছে, অনেক অনেক অনেক। এর সাথে যদি তুমি আন্তর্জাতিকের ক্লাসগুলো দেখে ফেলো, বাংলাদেশ রিলেটেড সাম্প্রতিক তথ্য থেকেই প্রশ্ন আসার কথা বেশি, আন্তর্জাতিক থেকে মিক্স আসতে পারে, বাট বাংলাদেশ থেকে আমার কেন মনে হচ্ছে যে সাম্প্রতিক থেকে প্রশ্ন আসার চান্স, মানে বাংলাদেশের অন্যান্য তথ্য থেকে সাম্প্রতিকের তথ্যের উপর প্রশ্ন আসবে বেশি। তো মোটামুটি তোমার এই আজকের ক্লাসটা অ্যান্ড আন্তর্জাতিকে যে 15 মিনিটসের 15 ক্লাসেস ছিল, ওই দুটা যদি তোমার শেষ হয়ে যায়, তাহলে তুমি মোটামুটি শিওর থাকতে পারো যে 10-এ 6-7 ইজিলি গ্র্যাব করা সম্ভব, 6-7 ইজিলি গ্র্যাব করা সম্ভব, পারলে আরো বেশিও গ্র্যাব করা সম্ভব। তো ঠান্ডা মাথায় পরীক্ষা দিও, পরীক্ষার ডেট তো অনেক কাছে চলে আসছে। আর সাম্প্রতিকের এটা নিজেরা বাসায় বসে একটু পড়বা, একটু প্র্যাকটিস করবা, কোয়েশ্চেন্স প্র্যাকটিস করবা, দরকার হলে লাস্ট রান ব্যাচে যারা আছো তারা লাস্ট রানের কোয়েশ্চেন্স গুলা দেখবা, এবং একটা ভালো প্রিপারেশন যদি থাকে জিকের উপর, সেটা তোমার মেইন প্রিপারেশনও অনেক কনফিডেন্স বুস্ট করবে। তো ইনশাল্লাহ আর যদি কখনো প্রয়োজন হয় কোনো সাজেশন ক্লাসের বা কোনো কিছুর, আমাকে বলবা। আর দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে, যদি কোনো প্রয়োজন হয় কোনো ক্লাসে, তাহলে আমি আবার নিব ইনশাল্লাহ। ভালো থেকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।